ওকে, সো বেসিক্যালি আমাদের আসলে ফাইনালের জন্য লাস্ট যে টপিকটা বাকি আছে পাওয়ার, সেটাই আমরা আজকে দেখব। সো পাওয়ার বেসিক্যালি কেন লাগে, যে আমি হচ্ছে শুরুর দিকে ক্লাসেরগুলোতে বলেছিলাম যে আমাদের টেকনোলজি নোট যে অ্যাডভান্সমেন্টগুলো হয় সেখানে হচ্ছে কিছু কনস্ট্রেন্ট থাকে, যে আমরা কী জিনিস ইমপ্রুভমেন্ট হলে আমরা সেটাকে একটা নিউয়ার টেকনোলজি বলতে পারবো। সো তার মধ্যে একটা কিন্তু আছে পাওয়ার কনজাম্পশনও, মানে আমাদের টার্গেট থাকে যাতে আমরা স্মল এরিয়াতে বেশি নাম্বার অফ ট্রানজিস্টার্স ইউজ করতে পারি, সেটা তো অবশ্যই একটা প্রাইম কনসার্ন। দেন হচ্ছে স্পিড যেন ইনক্রিজ হয়, দেন আরেকটা কনসার্ন হচ্ছে পাওয়ার কনজাম্পশন যেন কম হয়। সো পাওয়ার কনজাম্পশনের জন্য বেসিক্যালি আমাদের আসলে পাওয়ার কীভাবে ক্যালকুলেট করতে হয় বা কোত্থেকে আসে পাওয়ার লসগুলো, সেই জিনিসগুলো বোঝা লাগবে। সো আজকের টপিকটা হচ্ছে এটাই, আমরা হচ্ছে সিমস সার্কিটগুলোতে কীভাবে হচ্ছে পাওয়ার লসগুলো হয় সেটাই দেখব। সো পাওয়ার লসের আগে এমনিতে নর্মাল পাওয়ারের ডেফিনেশন কি, পাওয়ার কী জিনিস, এনিওয়ান? বা পাওয়ার আমরা কীভাবে বের করি? যে কোনো একটা সার্কিটের এলিমেন্টের আমরা যদি পাওয়ার বের করতে চাই তাহলে কিন্তু হচ্ছে তার সেই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ কত থাকে আর তার থ্রুতে কত কারেন্ট পাস হচ্ছে, ওই দুইটা জিনিস জানা থাকলে আমরা সেটার পাওয়ার বের করতে পারি। ওকে, সো পাওয়ার হচ্ছে বেসিক্যালি ভোল্টেজ টাইমস কারেন্ট। সো এই যে পাওয়ার কনজাম্পশনটা, সেটা লাইক কোনো একটা কনস্ট্যান্ট পাওয়ার কনজাম্পশনও হতে পারে, আবার চেঞ্জও হতে পারে সেটা টাইম টু টাইম। ওকে, সো আমরা যদি একটা ডিসি সার্কিট দেখি, সো ডিসি সার্কিটে কিন্তু আমাদের ভোল্টেজ কারেন্ট ওগুলো সব কনস্ট্যান্ট থাকে। সো ইন দ্যাট কেস আমরা জাস্ট ওই ভোল্টেজ অ্যান্ড কারেন্টটাকে মাল্টিপ্লাই করলেই হচ্ছে। বাট যদি হচ্ছে এই ভোল্টেজ আর কারেন্ট এই জিনিসগুলো টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, তখন কিন্তু আমরা হচ্ছে আর জাস্ট কনস্ট্যান্ট একটা পাওয়ার পাবো না, সেটা আমাদের টাইম ভ্যারিং একটা পাওয়ার কোয়ান্টিটি হয়ে যাবে, বা আমরা হচ্ছে এটাকে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলতে পারি, যে টাইমের রেসপেক্টেই পাওয়ারটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, সো এটা যদি হয় তাহলে আমরা হচ্ছে কয়েকটা সার্কিট এলিমেন্টের পাওয়ারটা কীভাবে দেখা যায় সেটা দেখি। যে ফার্স্ট অফ অল লেটস সে একটা রেজিস্টার, সো একটা রেজিস্টারের ক্রসের ভোল্টেজ যদি হয় VR আর তার মধ্যে দিয়ে কারেন্ট পাস যদি হয় IR, তাহলে সিম্পলি আমরা লিখতে পারি তার পাওয়ারটা হবে VR টাইমস IR। এটা কিন্তু টাইম টু টাইম ভেরি করবে, কারণ আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটার কথা চিন্তা করতেছি। সো এই কারেন্ট ভোল্টেজ এগুলো যদি এসি কারেন্ট এসি ভোল্টেজ হয় তাহলে কিন্তু টাইমের সাথে আসলে চেঞ্জ হবে। ওকে, আবার এখানে যদি হচ্ছে আমরা, যেহেতু রেজিস্টার একটা লিনিয়ার এলিমেন্ট, সো আমরা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টটাকে রিলেট করতে পারি, যেমন VR এর পরিবর্তে আমরা লিখতে পারি IR। সো ইন দ্যাট কেস সেটা হয়ে যাবে I²R। সো এটা হচ্ছে একটা বেসিক রেজিস্টারের পাওয়ার এলিমেন্ট। দেন আমরা হচ্ছে যদি একটা ভোল্টেজ সোর্সের পাওয়ারটা দেখতে চাই, ওকে, সো একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স যদি থাকে তাহলে তার ক্রসের ভোল্টেজটা কি চেঞ্জ হবে কখনো? এটা যদি একটা ডিসি ভোল্টেজ সোর্স হয়, আমরা যে তার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা বের করব, সেখানে কি তার ক্রসের যে ভোল্টেজটা সেটা কি কখনো টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে নাকি সবসময় ফিক্স থাকবে? এনিওয়ান? ফিক্স থাকবে। হ্যাঁ, ফিক্স থাকবে। বাট কারেন্টটা কি সবসময় ফিক্স থাকবে? এটা কি এই জায়গা থেকে দেখে বলা যাবে যে এই যে ভোল্টেজ সোর্সটা তার ক্রসের যে কারেন্টটা হবে সেই কারেন্টটা সবসময় ফিক্স থাকবে নাকি চেঞ্জ হতে পারে? এনিথিং? এটা সার্কিট দেখে বলতে হবে। হ্যাঁ, সার্কিট দেখে বলতে হবে। সো বেসিক্যালি এটার ক্রসে যদি এরকম একটা পোর্শন থাকে, লেটসে একটা রেজিস্টার দিয়ে এখানে আর একটা এসি সোর্স আছে, সো এসি সোর্স দিলে কিন্তু এই সার্কিটের কারেন্টটা চেঞ্জ হতে থাকবে, তাই না? বাট এই ভোল্টেজ সোর্সের অ্যাক্রসের ভোল্টেজটা কিন্তু সবসময়ই ফিক্স থাকবে। ওকে, সো আমরা একটা কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ সোর্স যদি থাকে তাহলে তার জন্য লিখতে পারি যে তার ভোল্টেজটা সবসময় তার যেই মানটা সেখানেই ফিক্স থাকবে VDD, বাট কারেন্টটা কিন্তু চেঞ্জ হতে পারে। ওকে, সো তার মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, যেহেতু এটা একটা সোর্স, সো তার কারেন্টটা এইভাবে ফ্লো হবে, সো সেই কারেন্টটা কিন্তু চেঞ্জ হতে পারে। ওকে,
সো রেজিস্টার দেখলাম, ভোল্টেজ সোর্স দেখলাম, এদের এই স্পেসিফিক কম্পোনেন্টগুলোই কেন দেখতেছি? আমরা যখন সিমোস সার্কিট দেখি সেখানে কি থাকে, রেজিস্টার থাকে, আমরা হচ্ছে একটা সাপ্লাই ভোল্টেজ দিই। সো এই জন্য ওই কম্পোনেন্টগুলোরই পাওয়ার আসলে কীভাবে দেখতে হয় সেটাই আমরা দেখতেছি। দেন লাস্টলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা ডিলেতেই দেখে আসছি যে বেসিক্যালি আমাদের সিমোস সার্কিটগুলোতে কী হয়, আউটপুট নোডে আমরা হচ্ছে কিছু ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করি। সেই ক্যাপাসিটেন্সগুলো তার নিজস্ব ডিফিউশন ক্যাপাসিটেন্সও হতে পারে, আবার লোডের ইনপুট ক্যাপাসিটেন্সগুলোও থাকতে পারে। সো মেনলি আমরা যাই হিসাব করি না কেন ওই ক্যাপাসিটারগুলোর চার্জ ডিসচার্জ হচ্ছে এগুলোকে মাথায় রেখেই করি। সো এই জন্য আমরা হচ্ছে যদি একটা ক্যাপাসিটারের এক্রসেও যদি পাওয়ারটা দেখতে চাই, তাহলে ক্যাপাসিটার এক্রসের পাওয়ারটা কীরকম হবে? এটা যদি হয় তার ভোল্টেজ বিসি, এটা যদি হয় তার কারেন্ট, ক্যাপাসিটারের ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপটা কীরকম? এনিওয়ান? আপনারা হচ্ছে 250 কোর্সে দেখে আসার কথা। ক্যাপাসিটারের ভোল্টেজ মানে রেজিস্টারের যেরকম ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ, ভোল্টেজকে আর দিয়ে ডিভাইড করলে আমরা কারেন্ট পাই। সো ক্যাপাসিটারও ম্যাম কি আই এরকম? ইকুয়ালস টু সি ডিভি ডিটি ওরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, এরকমটাই। সো ক্যাপাসিটারের জন্য বেসিক্যালি যেটা হয় তার কারেন্টটা হয় সি টাইমস ভোল্টেজের চেঞ্জ। ওকে, ভোল্টেজের চেঞ্জের রেশিও। সো এটাই হচ্ছে ক্যাপাসিটারের ভোল্টেজ অ্যান্ড কারেন্টের মধ্যে রিলেশনশিপ। সিটা হচ্ছে তার ক্যাপাসিটেন্স যে জিনিসটা। ওকে, সো এটাকে যদি আমরা ইউজ করি তাহলে তার এক্রসের পাওয়ারটা কী হবে? পাওয়ারটা তো বেসিক্যালি আবার হচ্ছে ভি টাইমস আই। ওকে, সো এখানে আমরা যদি হচ্ছে এটাকে রিপ্লেস করে দিই, আইসিটাকে যদি এই ইকুয়েশনটা দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এখানে চলে আসবে সি সি এরকম একটা রিলেশনশিপ। ঠিক আছে, সো এখন আমাদের পাওয়ার যে জিনিসটা সেটা তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যেহেতু আমরা বলতেছি, তাহলে এই পাওয়ারটা কিন্তু টাইম টু টাইম ভ্যারি করবে, তাই না? সো টাইম টু টাইম যদি ভ্যারি করে তাহলে এক একটা টাইম ইনস্ট্যান্সে আমরা হচ্ছে এক এক রকম পাওয়ার পাবো। বাট একটা লেটস এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, ততক্ষণের মধ্যে কতটুকু পাওয়ার কনজিউম হয়েছে সেটা যদি আমরা বার করি তাহলে সেটা কি হয়ে যাবে? এনার্জি, তাই না? আমরা জানি যে ইউনিট টাইমে যতটুকু এনার্জি কনজাম্পশন হয় সেটাকেই পাওয়ার বলি। বাট পাওয়ার যদি আবার আমরা একটা সার্টেন টাইম ইন্টারভ্যালের জন্য অ্যাকুমুলেট করি তাহলে সেটা অ্যাকচুয়ালি আমাদের এনার্জি বোঝাবে, তাই না? এরকম একটা ইকুয়েশন আমরা ছোটোবেলা দেখে আসছি যে এনার্জিকে যদি আমরা টাইম দিয়ে ভাগ দিই তাহলে পাওয়ার পাবো, আবার উল্টাটাও ঠিক, পাওয়ারকে যদি টাইম দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে এনার্জিটা পাবো। ওকে, সো তাইলে একটা ক্যাপাসিটার সে যদি চার্জ হয় একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ধরে, তাইলে সে কতটুকু এনার্জি কনজাম্পশন করতেছে সেটা আমরা কীভাবে পাবো? একটা ক্যাপাসিটারের চার্জ সেটা হচ্ছে ওইটুকু টাইম ইন্টারভ্যাল ধরে তার পাওয়ারটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলেই পেয়ে যাব। ঠিক আছে, সো তার পাওয়ারটা হচ্ছে এরকম সি ভিসিটি, এটা। ওকে, সো আমরা যদি টাইমের রেসপেক্টটা করি তাহলে 0 থেকে ইনফাইনাইট টাইম পর্যন্ত দেখব। বাট এখানে ডিটি বাদ চলে গিয়ে জাস্ট আসলে আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে তখন ভি এর রেসপেক্টে, ঠিক আছে, বা ক্যাপাসিটারের ভি এর ভোল্টেজটার রেসপেক্টে। সো ইন দ্যাট কেস আমাদের লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের এখন লিমিটটা হয়ে যাবে ক্যাপাসিটারের ভোল্টেজের লিমিট। সো ক্যাপাসিটারের ভোল্টেজটা কীরকম হয়? লেটসে একেবারে শুরুতে তার এক্রসের ভোল্টেজটা কিন্তু 0 থাকে, দেন আমরা যদি এখানে কিছু একটা সাপ্লাই দিই তাহলে আস্তে আস্তে কারেন্ট ফ্লো হয়ে এই ক্যাপাসিটারটা ওই সাপ্লাইয়ের সমান ভোল্টেজে রিচ করবে। ঠিক আছে, সো তাহলে আমরা লিমিটটা দিতে পারি 0 থেকে একটা সার্টিন ভোল্টেজ পর্যন্ত, ভিসি পর্যন্ত। ওকে, সো এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এই যে ভিসি এর জন্য হাফ সি ভি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে একটা ক্যাপাসিটার কতটুকু এনার্জি হোল্ড করতে পারে। ওকে, সো একটা ক্যাপাসিটার চার্জ হচ্ছে, সো চার্জ হওয়ার মাধ্যমে কী হবে? সে তো বেসিক্যালি ক্যাপাসিটারের কাজই তো এটা যে সে চার্জ হয়ে এনার্জি স্টোর করে রাখতে পারে। সো কতটুকু এনার্জি স্টোর করে রাখতে পারে সেটা হচ্ছে এই অ্যামাউন্টটা। ওকে, সো
এই ইকুয়েশনটাও আই গেস ছোটোকালে সবাই দেখে আসছে, হাফ সিভি স্কোয়ার। ওকে, আরও কিছু ছিল, চার্জ দিয়েও একটা ইকুয়েশন ছিল, কেন ক্যাপাসিটেন্স থেকে চার্জ আর ভোল্টেজের রিলেশনশিপ দিয়ে, ওরকম আরও কয়েকটা এক্সপ্রেশন ছিল। সো আজকে আমরা হচ্ছে আসলে বেসিক্যালি এই এক্সপ্রেশনটা ইউজ করব। তাহলে এই এক্সপ্রেশনটা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা হচ্ছে যদি একটা ক্যাপাসিটার একটা সার্টিন টাইম ধরে কতটুকু এনার্জি হোল্ড করতেছে, বা সে যে চার্জ হলো, শুরুতে তার কোনো চার্জই ছিল না, বাট তারপরে সে একটা সার্টেন ভোল্টেজে চার্জ হলো, তাহলে সে কতটুকু এনার্জি হোল্ড করে রাখতেছে সেটা আমরা এখান থেকে পাবো হাফ সিভি স্কোয়ার করে। ওকে, সো এগুলা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আসলে আমরা কয়েকটা এলিমেন্টের জন্য পাওয়ার ক্যালকুলেশনটা দেখলাম। এখন আমাদের মেইন যে টার্গেট, আমরা হচ্ছে একটা সিমোস সার্কিটে কী হয় সেটা দেখব। ওকে, সো সিমোস সার্কিটের রেসপেক্টে যদি আমরা দেখি, আমরা একটা ইনভার্টারের কথা যদি চিন্তা করি, একটা পিমস থাকবে, একটা এনমস থাকবে। এখান থেকে আমরা ভি ইন দিলাম, এটা হচ্ছে আমাদের সাপ্লাইটা ভিডিটি। ওকে, অ্যান্ড এটা যদি আমাদের আউটপুট নোড হয়, তাহলে এই আউটপুট নোডে কিন্তু আমাদের একটা ক্যাপাসিট্যান্স এক্সিস্ট করে, ঠিক আছে, সিএল। সো সেই সিএলের কিছু কন্ট্রিবিউশন আসে তার এই যে এই এনমস অ্যান্ড পিমসগুলার ডিফিউশন ক্যাপাসিট্যান্স থেকে, আর কিছুটা আসে পরে যদি কোনো লোড থাকে তাহলে সেই লোডের জন্য। ওকে, সো যেটাই আসুক আমরা ধরে নিই যে আমরা এখানকার এই ভি আউট পয়েন্টার যেই ক্যাপাসিট্যান্স আছে সেটা জানি। ওকে, সো ফার্স্ট অফ অল কী হবে, আমরা যদি হচ্ছে তার চার্জিং হাফটার কথা চিন্তা করি। ওকে, সো যখন হচ্ছে ক্যাপাসিটার চার্জিং হবে, কোন পাথ দিয়ে চার্জিং হবে? পুল আপ নেটওয়ার্ক। হ্যাঁ, সো এই ভিডিডি থেকে পুল আপ নেটওয়ার্ক হয়ে এই ক্যাপাসিটারটা চার্জ হবে, ঠিক আছে, তখন কিন্তু এনমসটা অফ থাকবে। সো বেসিক্যালি আমাদের এই সিএল যেই ক্যাপাসিটারটা আছে সে ভিডিডি সাপ্লাই থেকে কারেন্ট ফ্লোয়ের থ্রুতে চার্জ হচ্ছে, ঠিক আছে। চার্জ হয়ে কতটুকু পর্যন্ত চার্জ হবে? ভিডিডি সমানিত হবে, তাই না? আপনারা হচ্ছে 250-তে আই গেস এরকম দেখে আসছিলেন যে লেটসে আমরা যদি সাপ্লাই দিই 0, দেন হঠাৎ করে সাপ্লাই যদি আমরা 5 ভোল্ট করে দিই, তাহলে ক্যাপাসিটারটা কী হয়, আস্তে আস্তে হচ্ছে এরকম চার্জ হওয়া শুরু করে, দেন আলটিমেটলি সেই 5 ভোল্টের সমান ভোল্টেজটা রিচ করে, তাই না? সো তার স্টেডি স্টেট ভোল্টেজটা কিন্তু হয়ে যাবে সাপ্লাই যত ভোল্টেজ দেওয়া হয়েছিল ততই, 5 ভোল্ট। ওকে, সো আমাদের এখানকার ক্যাপাসিটারটাও যখন হচ্ছে চার্জ হবে, সে আস্তে আস্তে চার্জ হয়ে দেন স্টেডি স্টেটে সে ভিডিডি সমান পর্যন্ত চার্জ হয়ে যাবে। সো তার অ্যাক্রসের ভোল্টেজটা যদি ভিডিডি সমান হয়ে যায়, তাহলে তার মধ্যে কতটুকু এনার্জি স্টোর থাকবে? ক্যাপাসিটারে কতটুকু এনার্জি স্টোর হচ্ছে? হাফ সি ভিডিডি স্কোয়ার। হ্যাঁ, হাফ সিএল বলতে পারি আমরা, আর ভিডিডি স্কোয়ার, ঠিক আছে। সো এই এনার্জিটা আসছে কোত্থেকে? এই যে ভোল্টেজ সোর্সটা, সেই ভোল্টেজ এই কিছু এনার্জি সাপ্লাই দিচ্ছে, তার মধ্যে এতটুকু এনার্জি ক্যাপাসিটারের মধ্যে স্টোর হয়েছে, ঠিক আছে। এখন আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে ভোল্টেজ সোর্সটা আসলে কতটুকু সাপ্লাই দিচ্ছিল, ঠিক আছে। তাহলে এনার্জি সাপ্লাইড বাই দ্য ভোল্টেজ সোর্স সেটা কত হয় আমরা যদি দেখতে চাই, তাহলে কিভাবে করব? ভোল্টেজ সোর্সের পাওয়ার কিভাবে বের করে সেটা তো আমরা দেখলাম, যে তার কনস্ট্যান্ট যে ভোল্টেজ টাইমস তার যে কারেন্টটা সেটা, অ্যান্ড এটা হচ্ছে তার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। বাট এখান থেকে যদি আমরা তার এনার্জিটা বের করতে চাই, তাহলে আমরা জাস্ট সিম্পলি এই পাওয়ারটাকে ইন্টিগ্রেট করলেই হবে একটা টাইম ইন্টারভ্যালের জন্য, ঠিক আছে। সো এই টাইম ইন্টারভ্যালটার জন্য আমরা যদি ইন্টিগ্রেশনটা করি, তাহলে কি আসবে? তার ভোল্টেজ কিন্তু এই যে সাপ্লাই ভোল্টেজ যেটা কনস্ট্যান্ট সেটাই, ওকে, ভিডিটি। তার কারেন্টটা কি? এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এই সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই যেটা আছে তার কারেন্টটা কিন্তু আমাদের এই সিএলটাকে যেই কারেন্টটা চার্জ করতেছে সেটাই, সিএলকে কিন্তু চার্জ করতেছে ক্যাপাসিটার কারেন্ট যেই জিনিসটা সেটাই।
সেম কারেন্টটা কিন্তু আমাদের সাপ্লাই থেকেও ফ্লো হচ্ছে, তাই না? এটা কি বোঝা গেছে? সাপ্লাই যে ভোল্টেজ সোর্সটা আছে তার কারেন্টও আসলে ক্যাপাসিটারের কারেন্টের সমানই হবে। একটা সিরিজ সার্কিটের মতো চিন্তা করতে পারেন যে লেটস সে এখান থেকে আমরা সাপ্লাই দিচ্ছি অ্যান্ড এখানে ক্যাপাসিটারটা আছে। সো এটা যখন চার্জ হবে ক্যাপাসিটারের কারেন্ট যেটা ভোল্টেজ সোর্স থেকেও সেম কারেন্টটাই আসতেছে। ইয়েস। সো তাইলে আমরা হচ্ছে যেটা করতেছিলাম যে ভোল্টেজ সোর্সে থেকে কতটুকু এনার্জি সাপ্লাই দিচ্ছে সেটা বের করতে যাচ্ছিলাম। সো তাইলে তার ভোল্টেজটা হচ্ছে ভিডিডি আর তার কারেন্টটা কিন্তু হবে আইসি এর সমান। ওকে, সো আমরা এটাকে ইন্টিগ্রেট করব। এখন হচ্ছে আমরা আইসি জানি অলরেডি। আইসি অ্যাকচুয়ালি হচ্ছে সি ডিভিসি ডিটি। ওকে, সো এই জিনিসটা যদি হচ্ছে আমরা রিপ্লেস করি, এটা সো এখন আমাদের আবার ডিটিগুলো চলে যাবে, ইন্টিগ্রেশনটা হবে অ্যাকচুয়ালি ক্যাপাসিটার ভোল্টেজের রেসপেক্টে। সো ক্যাপাসিটার ভোল্টেজের রেসপেক্টে যদি আমাদের ইন্টিগ্রেশন হয় তাহলে লিমিটগুলো কী হবে আবার, ক্যাপাসিটার একেবারে শুরুতে ক্যাপাসিটার অ্যাক্রসের ভোল্টেজ ছিল 0 আর চার্জ হয়ে যাওয়ার পরে তার অ্যাক্রসের ভোল্টেজ হয়ে যাবে ভিডিটি। ঠিক আছে, সো এখন এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করি তাহলে এটার রেজাল্টটা কত হবে কেউ একজন একটু বলেন। এই ভিডিডিও কনস্ট্যান্ট, এই সিএলটাও কনস্ট্যান্ট, তাহলে এটার সাথে আরেকটা টার্ম আসবে শুধু একটা ভিডিটি। ঠিক আছে, সো আগের ভিডিডি সিএল থাকলো, ডিভিসিকে ইন্টিগ্রেট করলে ভিসি আসবে, সেখানে আমরা এই ভিডি মানটা বসাবো, তাহলে সেটাও হয়ে যাবে আরেকটা ভিডিডি। সো আলটিমেটলি যেটা পাচ্ছি আমরা সেটা হলো যে আমাদের ভোল্টেজ সোর্সটা আসলে সাপ্লাই দিচ্ছে সিএল ভিডিডি সমান স্কোয়ারের সমান এনার্জি। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের যে সোর্স আছে সে সাপ্লাই দিচ্ছে এখানে সিএল ভিডিডি স্কোয়ার, আর এই ক্যাপাসিটার স্টোর করতেছে হাফ সিএল ভিডিডি স্কোয়ার। তাহলে কিছু পরিমাণ এনার্জি বাকি রয়ে গেল না? কতটুকু বাকি রইল? কতটুকু এনার্জি বাকি রইল এখানে? পিন ড্রপ সাইলেন্স। ওকে ম্যাম হাফ। হ্যাঁ, সো সিএল ভিডিডি স্কোয়ার সাপ্লাই দিচ্ছিল, তার মধ্যে হাফ সিএল ভিডিডি স্কোয়ার আমাদের ক্যাপাসিটারটাতে স্টোর হয়েছে, বাকি হাফ সিএল ভিডিডি স্কোয়ার কিন্তু বাকি রয়ে গেছে। সেটা কোথায় যাবে? কোথাও না কোথাও তো যাবে, তাই না? সেটা হচ্ছে আমাদের এইখানে দেখেন পথের মাঝখানে একটা পিমস বাকি রয়ে গেছিল। সো এই পিমসটাকে, এই যে বাকি যেই হাফ সিএল ভিডিডি স্কোয়ার অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা আসলে এই পিমসে হিট এনার্জি হিসেবে কনভার্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকেই আমরা হচ্ছে সুইচিং পাওয়ার বলতে পারি, যে আমাদের এই পিমসটাকে মানে বেসিক্যালি এখানে কি হচ্ছে, যখন আমাদের আউটপুটটা চার্জ হবে তখন তো পিমসটা সুইচ অন হবে, তাই তো? সো এই সুইচ অন করার কারণে আমাদের এই যে রিমেইনিং হাফ সিএল ভিডিডি স্কোয়ারটা এই পিমসে হিট এনার্জি হিসেবে ওয়েস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটাকেই আমরা হচ্ছে এই যে সুইচিংয়ের জন্য কতটুকু এনার্জি লস হলো সেটা হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের রিমেইনিং যেই পোর্শনটা আছে, রিমেইনিং এনার্জিটা আসলে পিমসে হচ্ছে হিট ডিসিপেশন হয়ে যাবে। ওকে, আর ওই অ্যামাউন্টটা হচ্ছে হাফ সিএল ভিডিডি স্কোয়ার। তাহলে একটা পিমসকে আমাদের একবার সুইচ অন করতে গেলে এতটুকু এনার্জি লস হচ্ছে, ঠিক আছে, বা এতটুকু এনার্জি কনজাম্পশন হচ্ছে। সো এটা হলো চার্জিং পোর্শনের জন্য আমরা দেখলাম। সো চার্জিং পোর্শনে আমরা আলটিমেটলি যেটা বের করলাম সেটা হচ্ছে একটা পিমসকে যদি আমরা সুইচ অন করতে চাই তাহলে কতটুকু এনার্জি লস হচ্ছে সেটা। এখন যদি একটা ডিসচার্জিং ফেজের কথা চিন্তা করি, সো ডিসচার্জিংয়ের সময় কি হবে, এখন কিন্তু আমাদের জাস্ট ক্যাপাসিটারটা থাকবে, সেই ক্যাপাসিটারটাই ডিসচার্জ করবে। ওকে, এখন আমাদের পাথটা হবে এটা, এই যে সিএল ক্যাপাসিটারটাকে যতটুকু ভোল্টেজ ছিল সেই বা যতটুকু এনার্জি ছিল সে হচ্ছে এনমসের থ্রুতে
গ্রাউন্ডে ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে ক্যাপাসিটার যা এনার্জি ছিল সেটা গ্রাউন্ডে যে ডিসচার্জ করবে সেটা তো আলটিমেটলি কোথাও না কোথাও কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে। সো এই সিএলে আমাদের যেটা স্টোর হয়েছিল হাফ সিএল ভিডিডি স্কোয়ার, অতটুকু অ্যামাউন্টই সে এনমসের থ্রুতে ডিসিপেট করে দিচ্ছে, ঠিক আছে। সো ডিসচার্জিং ফেজে আসলে এটাই হয়, আমাদের ক্যাপাসিটারে যতটুকু এনার্জি হোল্ড ছিল সেই এনার্জিটা এনমসের থ্রুতে ডিসিপেটেড হয়ে যায়, ঠিক আছে। সো এনমসে ডিসিপেটেড হবে, আগে ক্যাপাসিটারে যতটুকু স্টোর ছিল ততটুকু এনার্জি, হাফ সিএল ভিডিডি স্কোয়ার। তার মানে এনমসের থ্রুতে এটা ডিসিপেটেড হচ্ছে কখন, যখন ডিসচার্জিং হচ্ছে। আর ডিসচার্জিংটা তখনই হবে যখন আমাদের এনমসটা সুইচ অন হবে, ঠিক আছে। তাহলে এনমস যে ট্রানজিস্টারটা আছে এখানে তাকে আমাদের সুইচ অন করতে গেলে আরও হাফ সিএল ভিডিডি স্কোয়ার সমান এনার্জি লস হচ্ছে, ঠিক আছে। তাহলে ম্যাম এটা আমাদের আরেকবার একটু। ডিসচার্জিং ফেজেরটা, হ্যাঁ, এটা আমার পিমসে যদি হাফ সিএল ভিডিডি স্কোয়ার হিট ডিসিপেটেড হয়, এনমসে কিভাবে মানে সেম হচ্ছে? পিমসেরটা হচ্ছিল আমাদের চার্জিং ফেজে, ঠিক আছে। চার্জিং ফেজে এটা কিভাবে আসছিল, এইখানে লেটসে এক্স অ্যামাউন্ট ছিল, এখানে হাফ এক্স স্টোর হয়েছে, বাকি হাফ এক্স এইখানে ডিসিপেশন হয়েছে, তাই না। ডিসচার্জিংয়ে যে কী হবে, ডিসচার্জিংয়ে তো আর আমাদের কোনো সোর্স টোর্স কিছুই নাই, ক্যাপাসিটার যতটুকু হোল্ড করেছিল সেটাই ডিসচার্জ হয়ে যাবে বা সেটাই ডিসিপেটেড হয়ে যাবে। সো ক্যাপাসিটার হাফ এক্স স্টোর করছিল, এখানেও হাফ এক্সই ডিসিপেটেড হয়ে যাবে, ঠিক আছে। ওকে ম্যাম, আলটিমেটলি এমন পিমস এনমসের সাথে রিলেট করে হচ্ছে না, বাট এটার হাফ অ্যামাউন্ট যেহেতু এখানে স্টোর হচ্ছে, সো এখানেও বেসিক্যালি রেস্ট অফ দ্য হাফ ডিসিপেটেড হচ্ছে, ওকে। সো তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা একটা সিমস নেটওয়ার্ককে আমাদের সুইচ অন করতে গেলে, তাহলে পিমসকে সুইচ অন করতে গেলে হাফ সি ভিডিডি স্কোয়ার লস হচ্ছে, এনমসকে সুইচ অন করতে গেলে আবার সেম অ্যামাউন্টটাই। সো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল আমাদের এখানে সুইচিং যে এনার্জিটা লস হচ্ছে সেটা হলো দুইটাকে যোগ করলে আবার সিএলভিডিডি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই নেটওয়ার্কটাকে একবার সুইচ অন করতে, একবার টোটালটাকে মানে ওয়াই যে নেটওয়ার্কটা আছে সেই লেটসে আমাদের এই ভি আউট ওয়েব ফর্মটা লেটসে এরকম, ওকে। সো সেই যে একবার সুইচ অন হচ্ছে তার মধ্যে একটা চার্জিং ফেজ আছে, ডিসচার্জিং ফেজ আছে। সো এই দুইটা মিলায়ে আমাদের টোটাল এনার্জি ডিসিপেশনটা হচ্ছে সিএলভিডিডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের আউটপুট ওয়েব ফর্মটা যদি এরকম হয়, সো এই টাইম থেকে এই টাইমের মধ্যে কিন্তু 3বার আমাদের আউটপুট নোডটা সুইচ অন হচ্ছে, অন অফ হচ্ছে, ওকে। সো 3বারের জন্য কিন্তু আমাদের 3টা সাইকেল চিন্তা করতে হবে, ওকে। প্রত্যেকটা সাইকেলে সিএলভিডিডি স্কোয়ার হচ্ছে। সো এই সিএলভিডিডি স্কোয়ারের মধ্যে হাফ এইখানে আর হাফ এইখানে, এভাবে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। সো এটা তো হচ্ছে এনার্জি ছিল, ঠিক আছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে পাওয়ারটা বের করা। সো আমরা এনার্জি থেকে পাওয়ারে কীভাবে ব্যাক করতে পারি সেটা হচ্ছে টাইম দিয়ে ডিভাইড করা, ঠিক আছে। সো আগে আমরা হচ্ছে আচ্ছা আমরা যেই সুইচিং এনার্জি লসটা বের করলাম সেটা কিন্তু একবারের জন্য, তাই না। একবার যদি এই নেটওয়ার্কটা সুইচ অন হয়, অন অফ হয়, তাহলে কতটুকু এনার্জি লস হচ্ছে সেটা হচ্ছে সিএলভিডিডি স্কোয়ার, ওকে। এখন আমরা লেটসে একটা টি টাইম ইন্টারভ্যালের জন্য চিন্তা করতেছি, ওকে। সো একটা টি টাইম ইন্টারভ্যালে টোটাল কতটুকু এনার্জি হচ্ছে, সুইচিং এনার্জি লস হচ্ছে সেটা কি হবে, আমাদের তো আগে বের করতে হবে যে টি টাইম ইন্টারভ্যালে কতবার সুইচ অন অফ হচ্ছে, ওইটাকে একবারের জন্য যতটুকু লস হচ্ছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলেই পাবো, ওকে। সো তাইলে লেটসে এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটার একটা কিন্তু সুইচিং ফ্রিকোয়েন্সি থাকবে, ওকে। যেমন আমরা কিন্তু সিমস পুরা চিপটাকে চালাই একটা ক্লকের রেসপেক্টে। সো ক্লকের একটা ফ্রিকোয়েন্সি থাকে, তাই না। ক্লক হচ্ছে একটা সার্টেন রেটে হচ্ছে অন অফ হয়। সো সিমিলারলি একটা লজিক গেটেরও সেরকম একটা ফ্রিকোয়েন্সি থাকে যে এই লজিক গেটটা কতক্ষণ পর পর অন অফ অন অফ অন অফ হচ্ছে, ঠিক আছে। সো এই সুইচিং ফ্রিকোয়েন্সিটা যদি হয় লেটসে ওকে। সো
এই সুইচিং ফ্রিকোয়েন্সিকে যদি আমরা FSW বলি, এটা বুঝাবে যে এক ইউনিট টাইমে FSW বার সংখ্যক এই নেটওয়ার্কটা সুইচ অন অফ হচ্ছে। ঠিক আছে, আমাদের লাগবে টি টাইমে কতবার সুইচ অন অফ হচ্ছে। তাহলে এক একক টাইমে যদি F সংখ্যক বার হয়, টি টাইমে কতবার হবে? FSW টাইমস টি। ঠিক আছে, মানে জাস্ট ঐকিক নিয়ম আর কি, যে আমরা এক একক সময়ে অন অফ হচ্ছে FSW বার, তাহলে টি সময় কতবার হবে? এটাকে জাস্ট টি দিয়ে মাল্টিপ্লাই করলেই হচ্ছে। ওকে, সো তাইলে আমরা এটা করলে পেয়ে যাবো যে টোটাল আমাদের টি টাইম ইন্টারভ্যালে কতবার এই নেটওয়ার্কটা অন অফ হচ্ছে। তাহলে এই অ্যামাউন্টটা যদি আমরা জানি, আর এটা হচ্ছে একবারের জন্য কতটুকু এনার্জি লস, সো এটাকে মাল্টিপ্লাই করে দিলেই আমরা টোটাল এই টাইম ইন্টারভ্যালে, টি টাইম ইন্টারভ্যালে কতটুকু এনার্জি লস হচ্ছে সেটা পেয়ে যাব। ওকে, এই ESW এই জিনিসটা হচ্ছে আমাদের টি অ্যামাউন্ট অফ টাইমে টোটাল কতটুকু এনার্জি কনজাম্পশন হচ্ছে। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা পাওয়ার বাড়ি করতে চাই তাহলে কি হয়? পাওয়ার হচ্ছে টি সময় যদি পরিমাণ এনার্জি হয় তাহলে টি দিয়ে ডিভাইড করলেই পাওয়ার পেয়ে যাব। সো পাওয়ার হচ্ছে বেসিক্যালি জাস্ট এনার্জিটাকে আমরা যদি টাইম দিয়ে ডিভাইড করে দিই তাহলে পাওয়ারটা পেয়ে যাব। সেখানে টাইম যদি বসাই, টি চলে যাবে, তো আলটিমেটলি আমাদের সুইচিং পাওয়ারটা হচ্ছে এত। বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের সুইচিং পাওয়ার। তাহলে আমরা হচ্ছে একটা ইনভার্টার নেটওয়ার্ক বা একটা অন অফ পেয়ারের কথা যদি চিন্তা করি, তাহলে তার সুইচিংয়ের জন্য যে পাওয়ার লসটা হবে সেটা হচ্ছে FSW, যেটা হচ্ছে ওই লজিক নেটওয়ার্কটার সুইচিং ফ্রিকোয়েন্সি, দেন টাইমস হচ্ছে CL হচ্ছে আমাদের আউটপুট নোডটার ক্যাপাসিটেন্স, আর VDD হচ্ছে সাপ্লাই যে ভোল্টেজটা ছিল সেটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা টোটাল VLSI চিপের যত পাওয়ার লস হয় তার মধ্যে জাস্ট একটা পার্ট। আমাদের কিন্তু আরও অনেকগুলা পার্ট থাকে, সো সেই পার্টগুলা কি হবে সেটাও আমরা দেখব। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এই সুইচিং পাওয়ারে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা ইউজ করছি সেটা কিন্তু লজিক গেটটার ফ্রিকোয়েন্সি। আর আরেকটা কথা মেনশন করছিলাম সেটা হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি। আমাদের পুরো একটা চিপে, লেটসে এই একটা চিপ আছে, সেটা এখানে কিন্তু একটাই ক্লক সাপ্লাই দেওয়া থাকবে, অ্যান্ড সেই ক্লকটাই কিন্তু ডিফারেন্ট আমাদের লজিক ব্লকসগুলোতে যায়। ওকে, সো আমরা আসলে যা হিসাব করি ওই ক্লক ফ্রিকোয়েন্সিটার রেসপেক্টেই হিসাব করি, বাট আমরা এখানে যদি ইন্ডিভিজুয়াল গেটস ইউজ করি তাদের কিন্তু নিজস্ব আবার কিছু সুইচিং ফ্রিকোয়েন্সি থাকে। ওকে, সো আমরা যেই লজিক সার্কিটগুলোর জন্য বা যেই লজিক ট্রানজিস্টরগুলোর জন্য পাওয়ার ক্যালকুলেট করব, এই সুইচিং ফ্রিকোয়েন্সিটা কিন্তু তার ফ্রিকোয়েন্সি, নট এই ক্লকের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো আমাদের বেসিক্যালি পাওয়ার ক্যালকুলেশনের সময় যেই লজিক ট্রানজিস্টরের কথা বলবে সেই লজিক ট্রানজিস্টরের সুইচিং ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করতে হবে, আর সেটাকে আমরা ক্লক ফ্রিকোয়েন্সি দিয়েও এক্সপ্রেস করতে পারি। সেটার জন্য আরেকটু কিছু আমাদের অ্যাপ্লাই করা লাগবে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর নামে একটা জিনিস আছে। এটাকে অনেকভাবেই ডিফাইন করা যায়, বাট তার একটা ডেফিনেশন হচ্ছে আমাদের মেইন যে ক্লকের ফ্রিকোয়েন্সি আছে সেটার সাথে একটা লজিক ব্লকের বা একটা লজিক গেটের তার হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সির যে রেশিওটা, সেটাকেও অ্যাক্টিভিটি ফ্যাক্টর হিসেবে এক্সপ্রেস করা যায়। তো তাইলে এখান থেকে যদি আমরা হচ্ছে সাইড চেঞ্জ করি তাহলে পেয়ে যাব সুইচিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আলফা ক্লক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে এটা দিয়ে যদি আমরা এই পাওয়ারের ইকুয়েশনটাতে রিপ্লেস করি তাহলে সুইচিং পাওয়ারটা আসে এরকম। ঠিক আছে, আপনারা এই দুইটার মধ্যে যে কোনো একটাই ইউজ করতে পারেন। এটা আসলে ডিপেন্ড করবে যে আমাদের কোয়েশ্চেনে কী কী ইনফরমেশান দেওয়া থাকে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ডিফারেন্ট ইকুয়েশন ইউজ করা লাগতে পারে।
সো এই দুইটা ইকুয়েশনের মধ্যে তফাৎ কি বুঝা গেছে? FSW কখন, আলফা এফ ক্লক কখন? এই দুইটা কম্পোনেন্টের তফাৎ কি বুঝা গেছে? আচ্ছা, কেউ যেহেতু কিছু বলতেছেন না, তার মানে আমি ধরে নিয়ে বুঝা গেছে। সো বেসিক্যালি আবার যদি বলি, FSWটা হচ্ছে যে আমরা আসলে যেই লজিক ট্রানজিস্টারগুলোর জন্য পাওয়ার সুইচিং পাওয়ার বের করতে চাই তার নিজেরই ফ্রিকোয়েন্সি। সো ওইটা যদি আপনি ডাইরেক্ট কোয়েশ্চেন থেকে বের করতে পারেন তাহলে ওইটা বসাইলেই হচ্ছে, অথবা সেটা যদি ডাইরেক্টলি না বলে দেয় তাহলে কিন্তু আমরা ক্লক ফ্রিকোয়েন্সিটাকে ইউজ করেও বের করতে পারি। সো ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে, অথবা এটাকে মাঝে মাঝে এই নিয়মেও বলা থাকে সিস্টেম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সিস্টেমের অপারেটিং ফ্রিকোয়েন্সি যেটাই বলা থাকুক না কেন, সেটাকে হচ্ছে আমরা ওই লজিক গেটের বা ওই লজিক ট্রানজিস্টারের অ্যাক্টিভিটি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলেও সুইচিং ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাব, ঠিক আছে। সো এই দুইটা ওয়ে, যে কোনো একটা ওয়েতে আমরা হচ্ছে সুইচিং পাওয়ারটা বের করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি ওভারঅল পাওয়ারের কথা চিন্তা করি, তাহলে একটা ভিএলএসআই সার্কিটে যদি হচ্ছে আমাদের টোটাল পাওয়ার লসটার কথা চিন্তা করি, তার দুইটা মেজর ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে ডাইনামিক পাওয়ার লস, আর একটা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার লস, ঠিক আছে। নামগুলো যেরকম তাদের মিনিংটাও আসলে এরকমই। ডাইনামিক মানে হচ্ছে যে একটা সার্কিট যখন অন থাকবে তখন, মানে ধরেন সুইচ অন হচ্ছে অফ হচ্ছে এরকম অবস্থায়, সে যখন অপারেটিং অবস্থায় আছে তখন যে লসগুলো হবে বা তখন যে পাওয়ারগুলো পাবো আমরা, সেটাকে বলা হয় ডাইনামিক পাওয়ার। আর স্ট্যাটিক হচ্ছে যে সে যখন আইডল অবস্থায় আছে তখনও কিছু পাওয়ার লস হয়, সেগুলোকে বলা হয় স্ট্যাটিক পাওয়ার লস। ওকে, সো স্ট্যাটিক পাওয়ার লসের মধ্যে কয়েকটা টাইপ আছে, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। সো ফার্স্ট ভাগ যেটা বলা যায় সেটা হচ্ছে সাবথ্রেশাল লিকেজ, ঠিক আছে। সো সাবথ্রেশাল লিকেজটা কি? আমরা ধরে নিই যে যখন হচ্ছে একটা পিমস বা এনমস হচ্ছে যে অফ থাকে তখন কোনো কারেন্ট ফ্লো হয় না, তাই না? তার ড্রেন সোর্সের মাঝখান দিয়ে বা তার চ্যানেলের মধ্যে দিয়ে কোনো হচ্ছে কারেন্ট ফ্লো হয় না, বাট বেসিক্যালি দেখা যায় যে এটা অনেক ছোট লেভেলের হলেও একটা কারেন্ট এক্সিস্ট করে, ঠিক আছে। সো ওটাকে হচ্ছে আমরা সাবথ্রেশাল লিকেজ বলি। ওকে, দেন হচ্ছে গেট লিকেজ। গেট লিকেজ হচ্ছে একটা ট্রানজিস্টারের কথা যদি চিন্তা করেন, এটা তো তার সোর্স ড্রেন থাকলো, এই যে গেটের নিচে কিন্তু আমাদের হচ্ছে একটা ইনসুলেটর পোর্শন দেওয়া থাকে, তাই না? সো ইনসুলেটর পোর্শনে আমরা কিন্তু ধরেই নিই সবসময় যে আসলে গেট কারেন্ট, একটা মসফেটের গেট কারেন্ট হচ্ছে জিরো কেন ধরে নিই? কারণ মাঝখানে ইনসুলেটর আছে, ইনসুলেটর দিয়ে তো কারেন্ট পাস করতে পারবে না। বাট এটাকেও দেখা যায় যে খুব ছোট লেভেলে হলেও মাঝে মাঝে এই গেটেও একটা লিকেজ কারেন্ট পাওয়া যায়, ঠিক আছে। দেন আরেকটা জিনিস আছে সেটা, আচ্ছা এটাকে লিখলাম আমরা গেট লিকেজ। আরেকটা পাওয়ার লস আসে স্ট্যাটিক অবস্থায়, আর এই সবগুলোই কিন্তু আসতেছে যখন আমাদের ট্রানজিস্টারগুলো অপারেট করতেছে না, অফ অবস্থায় আছে সেই অবস্থায়। তো আরেকটা যেটা আসে সেটাকে বলা হয় জাংশন লিকেজ। সো জাংশন লিকেজগুলো হচ্ছে এখানে, এই যে সোর্স ড্রেন, এই যে সাবস্ট্রেটটার সাথে এই জাংশনগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের হয়, তাই না? লেটস সে এটা যদি একটা এনমস হয় তাহলে সাবস্ট্রেটটা হবে পি টাইপের, আর এই সোর্স ড্রেনগুলো কিন্তু হবে এন টাইপের, ঠিক আছে। সো এখানে একটা পিএন জাংশন ক্রিয়েট হয়ে গেল, এই যে এই মাঝখানে একটা পিএন জাংশন ক্রিয়েট হয়ে গেল। সো এই জাংশনেও হচ্ছে কিছু লস হয়, কিছু লিকেজ হয়, লিকেজ কারেন্ট ফ্লো করে। সো এটাকে হচ্ছে আমরা বলতেছি জাংশন লিকেজ। দেন লাস্টলি আরেকটা আছে সেটা হচ্ছে কন্টেনশন কারেন্ট। সো কন্টেনশন কারেন্টটা হচ্ছে অন্য টাইপের একটা সার্কিটের জন্য, রেশিওড সার্কিট। সো রেশিওড সার্কিট আসলে আমরা পড়ি না, সো এই জন্য কন্টেনশন কারেন্টের কনসেপ্ট এখন বাদ রাখা যায়। সো তাহলে এই চারটা টাইপের যে পাওয়ার লসগুলো হয় সেই পাওয়ার লসগুলোকে অ্যাড করলে আমরা আসলে টোটাল স্ট্যাটিক লসটা পাবো। এগুলো ক্যালকুলেট করব কিভাবে? এদের কারেন্ট কম্পোনেন্ট, যেমন ধরেন যে সাবথ্রেশোল্ড লিকেজ কারেন্ট কত হয় সেটা যদি দেয়া থাকে সেটাকে আমরা সাপ্লাই ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলেই এই লসটা পেয়ে যাব। সিমিলারলি
গেটের যদি আপনার কারেন্টটা দেয়া থাকে তাহলে গেট লিকেজ কারেন্টটা দেয়া থাকলে সেটাকে ভিডিডি দিয়ে মাল্টিপ্লাই করলে এই পাওয়ারটা পেয়ে যাব। এটাও সেম, এটাও সেম। কারেন্ট কম্পোনেন্টগুলো দেয়া থাকলে আমরা ভিডিডি দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়ারগুলো পেয়ে যাব। আচ্ছা, এখন আসি হচ্ছে ডায়নামিক পাওয়ারের কথায়। আমরা যেই সুইচিং পাওয়ারটা পড়লাম এতক্ষণ ধরে, সেটা কি ডায়নামিকের মধ্যে পড়ে নাকি স্ট্যাটিকের মধ্যে পড়ে? সুইচিং পাওয়ারটা আসে থেকে যে আমরা হচ্ছে এনমস পিমস ওগুলাকে হচ্ছে সুইচ অন অফ করতেছি, তার মানে কি এই সার্কিটটা অপারেটিং অবস্থায় আছে। সো অপারেটিং অবস্থায় থাকা বা অ্যাক্টিভ অবস্থায় থাকার সময় যেই হচ্ছে আমাদের পাওয়ার লসগুলো হয় সেগুলোকেই আমরা ডায়নামিক পাওয়ার বলি। সো আমাদের যে তার মানে আমাদের যে সুইচিং পাওয়ারটা আছে সেটা আসলে ডায়নামিক পাওয়ারেরই একটা পার্ট, ঠিক আছে? সো সেটা হয় যে যেটা বললাম এই জিনিসটা। ওকে, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার। শর্ট সার্কিট পাওয়ারটা কীভাবে আসে দেখি আমরা। যে লেটসে এই যে ইনভার্টার নেটওয়ার্ক যেটার কথা বললাম আমরা এতক্ষণ ধরে, সেই ইনভার্টার নেটওয়ার্কটাতে কি হয় যে আমরা যখন এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে ইনপুট। সো আমরা যখন ইনপুটে একেবারে 0 ভোল্টেজ দিই তখন কি হয়, এনমসটা অফ থাকে, পিমসটা অন থাকে, তাই না? সো কারেন্টটা কোন দিকে ফ্লো হয়ে যায়, ভিডিডি থেকে এসে আউটপুট নোডকে চার্জ করতে ফ্লো হয়, গ্রাউন্ড পর্যন্ত কিন্তু আর যায় না, তাই না? আবার যখন আমরা হচ্ছে একটা হাই ভোল্টেজ দিই, লেটস সে 5 ভোল্ট দিই, তখন আমাদের পিমসটা অফ হয়ে যায়, এনমসটা অন হয়ে যায়, তখন আমাদের আউটপুট নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? সো আইডিয়ালি কিন্তু কখনোই আমাদের ভিডিডি থেকে ডাইরেক্ট গ্রাউন্ড পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো করতেছে না। বাট প্র্যাকটিক্যাল কেসে কী হয়, যদি আমরা হচ্ছে 0 থেকে 5 মাঝামাঝি কোনো একটা ভোল্টেজ দিই তখন কিন্তু এমন একটা মোমেন্ট আসতেই পারে যখন পিমস আর এনমস দুইটাই অন আছে, ঠিক আছে? সেটা বোঝা যায় তার ভিটিসি কার্ভ থেকে। যদি ভিটিসি কার্ভটা দেখেন আইডিয়ালি কী হওয়া উচিত, যে শুরুতে ভি ইন যখন ছোট তখন ভি আউট বড়, দেন একটা টাইমে যে শার্প চেঞ্জ হয়ে ভি ইন যখন বড় তখন ভি আউট ছোট হওয়া উচিত। বাট এরকম শার্প চেঞ্জ তো আর হয় না, যেটা হয় এরকম একটা কার্ভ পাওয়া যায়। সো এই যে মাঝামাঝি টাইমটাতে কিন্তু পিমস এনমস দুইটাই অন থাকে। সো দুইটাই যদি অন থাকে তাহলে কিন্তু আমাদের এইখানে ডাইরেক্ট একটা পাথ ওপেন হয়ে যাচ্ছে, যেটা ভিডিটির থেকে সরাসরি গ্রাউন্ড পর্যন্ত একটা কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? সো সেই কারেন্টটাকেই আমরা হচ্ছে বলি শর্ট সার্কিট কারেন্ট। আর এটার জন্যই যে লসটা হবে, এটাকে যদি আমরা ভিডিডি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যে পাওয়ারটা আসবে সেটাই হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার। এটা কি বোঝা গেছে হোয়াট ইজ শর্ট সার্কিট পাওয়ার? এটাও কিন্তু ডাইনামিক অবস্থায়, এটাও কিন্তু হচ্ছে আমাদের যখন এই নেটওয়ার্কটা অন অ্যাক্টিভ আছে তখনই কিন্তু এই লসটা হচ্ছে, তাই না? এটা কিন্তু আইডল অবস্থায় না। এই জন্য এই যে শর্ট সার্কিট পাওয়ার যেটা, সেটাও কিন্তু ডাইনামিক পাওয়ারের মধ্যেই পড়বে। ওকে, সো এই হচ্ছে আমাদের পাওয়ার কম্পোনেন্টগুলা। আমাদের আমরা হচ্ছে টোটাল যদি একটা চিপের পাওয়ার ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা মোটামুটি সেটাকে দুই ভাগে ভাগ করতে পারবো, স্ট্যাটিক আর ডায়নামিক। ডায়নামিকের মধ্যে সুইচিং আমরা যেই স্টেপগুলো দেখে আসলাম সেই স্টেপগুলো ইউজ করে এই ইকুয়েশনটা দিয়ে হচ্ছে সুইচিং পাওয়ারটা বের করতে পারবো। শর্ট সার্কিট কারেন্ট সেটা হচ্ছে আপনাকে কারেন্টটা দেওয়া থাকবে, সো সেটা দিয়ে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট পাওয়ারটাও বের করতে পারবো। এই দুটাকে যোগ করলে ডায়নামিক পাওয়ার পাবো। আর স্ট্যাটিক পাওয়ারের যেই 4টা পোর্শন আছে সো এই 4টা কারেন্ট কম্পোনেন্ট যদি জানা থাকে তাহলে এখান থেকে আমরা স্ট্যাটিক পাওয়ারটাও বের করতে পারবো। এটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? ম্যাম এই কারেন্ট কম্পোনেন্টগুলোকে ডিরেক্ট দেওয়া থাকবে? হ্যাঁ, ডিরেক্ট হচ্ছে কারেন্ট যেহেতু, সো সেটা হচ্ছে অ্যাম্পিয়ার এককেও দেওয়া থাকতে পারে, অথবা আপনাকে হচ্ছে যে ক্যাপাসিটার রেজিস্ট্যান্স যেরকম আমরা দেখতাম না যে উইথ দিয়ে গুণ বা ভাগ করে বের করা লাগে, ওরকম ফরম্যাটেও দেওয়া থাকতে পারে, অথবা আপনাকে ডাইরেক্ট এই পাওয়ার কম্পোনেন্টগুলোর ওয়াট এককেই দেওয়া থাকতে পারে, ঠিক আছে? সো যদি ডাইরেক্ট ওয়াট এককে দেওয়া থাকে তাহলে তো কাজ ইজি,
আর যদি কারেন্ট হিসেবে দেওয়া থাকে তখন মাল্টিপ্লাই করে করে বের করতে হবে। আচ্ছা, আমরা দেখব দুই টাইপেরই এক্সাম্পলস দেখব। ওকে, সো তাহলে এটুক যদি ঠিক থাকে আমরা তাহলে এখন কয়েকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, সো এই এক্সাম্পলটাতে পাওয়ারের কোয়েশ্চেনগুলো বেসিক্যালি একটু লেংদি হয়। সো লেংদি কেন লাগে? কারণ হচ্ছে এখানে অনেক অনেক কম্পোনেন্টস, তো সো তার জন্য হচ্ছে যে স্টেপ বাই স্টেপ যদি পড়তে থাকেন কোয়েশ্চেনটা তাহলে আলটিমেটলি বুঝে যাবেন যে কী কী ইনফরমেশান এখান থেকে ফাইন্ড আউট করতে হবে আর কী কী হচ্ছে ইউজ করতে হবে, কোন ইনফরমেশানগুলো আমাদের ইউজ করতে হবে। সো ভালো হয় হচ্ছে কোয়েশ্চেনটা পাওয়ার পরে লাইন বাই পড়ে পড়ে যেইখানে যেই ইনফরমেশানগুলো আছে সেগুলোকে যদি একটু মার্ক করে করে রাখেন তাহলে ইজিলি চোখে পড়বে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দেখি এখন এই কোয়েশ্চেনটাতে শুরুতে যেটা বলছে যে ডিজিটাল সিস্টেম অন চিপ ইন আ 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস, ঠিক আছে। সো 1 ভোল্ট বলে দিছে মানে কি? এই 1 ভোল্টটাই হচ্ছে আপনার সাপ্লাই ভোল্টেজ বা ভিডিডি, ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ বলে দিল। এখন ডিলেতে আমি একটা কথা বলছিলাম যে যদি প্রসেস নোড বলে দেওয়া থাকে 65 ন্যানোমিটার প্রসেস নোড, তার মানে ওটা হচ্ছে আপনার চ্যানেল লেন্থ। ওকে, বাট এখানে কিন্তু মানে এটা আসলে সবসময় ফলো করে না। ওকে, তো একটা টেকনোলজি নোড বলে দিয়ে চ্যানেল নোড হতে পারে যদি আপনাকে ল্যামডার ইনফরমেশন না দেয়, বাট এখানে কিন্তু দেখেন আলাদা করে আবার ল্যামডার কথা বলছে যে উইথ 50 ন্যানোমিটার ড্রন চ্যানেল লেন্থ অ্যান্ড ল্যামডা ইকুয়ালস 25 ন্যানোমিটার। সো ল্যামডা যেহেতু আপনাকে এখানে ক্লিয়ারলি বলেই দিছে, সো আপনার আর প্রসেস নোডের কথা চিন্তা করা লাগবে না, আমাদের ল্যামডার ভ্যালুটা হবে 25 ন্যানোমিটার। ওকে, সো এটা বলে দিল, এই দুইটা ইনফরমেশন আমরা পেলাম। এখন এখানে বলছে যে এই চিপটাতে টোটাল 1 বিলিয়ন ট্রানজিস্টার্স আছে, অফ হুইচ 50 মিলিয়ন আর ইন লজিক গেটস, 50 মিলিয়ন হচ্ছে লজিক গেটে, আর দ্য রিমাইন্ডার ইন মেমোরি অ্যারেস, ঠিক আছে। এটা কি মিন করে? আমরা হচ্ছে যখনই যেই ডিভাইসই ইউজ করি সেটার কি হয়, একটা প্রসেসর ইউনিট থাকে যেখানে সব লজিক কম্পিটিশনগুলো হয়, তাই না? সো ওই জায়গাটাতে আমাদের যেই সব ট্রানজিস্টার লাগবে সেগুলো কিন্তু লজিক গেট হিসেবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। আবার আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে আমাদের মেমোরি হিসেবে কাজ করে, ঠিক আছে, যেমন র্যাম হতে পারে বা হার্ডওয়্যার মেমোরি হতে পারে। সো এগুলাতে হচ্ছে আমাদের এগুলাতেও কিন্তু ট্রানজিস্টার লাগে, তাই না? কারণ আমরা কি দেখছি, মেমোরি হিসেবে কাজ করে ফ্লিপ ফ্লপ অ্যান্ড এই যে সিকুয়েন্সিয়াল এলিমেন্টসগুলো। সো সো এই এলিমেন্টগুলো যদি হচ্ছে আমরা বানাতে চাই তাহলে কিন্তু আরও কিছু ট্রানজিস্টার লাগবে। সো সেই ট্রানজিস্টারগুলোকে বলা হচ্ছে মেমোরি অ্যারেতে ইউজ করা ট্রানজিস্টার্স, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা আসলে এরকম আইডেন্টিফাই করতে পারি, কারণ দুই টাইপের ট্রানজিস্টারগুলোর বিহেভিয়ার দুই টাইপের হতে পারে, মানে তাদের উইথ ডিফারেন্ট হতে পারে, অপারেশন ডিফারেন্ট হতে পারে। সো এই জন্য এরকম ভাস্টলি দুইটা টাইপে ভাগ করে দিছে। ওকে, সো তাহলে এখানে বলাই আছে 1 বিলিয়ন ট্রানজিস্টারের মধ্যে 50 মিলিয়ন হচ্ছে লজিক গেটে ইউজ হবে আর বাকি হচ্ছে ইউজ হবে মেমোরি অ্যারেতে। সো ট্রানজিস্টারের নাম্বারটা এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে যে দ্য অ্যাভারেজ লজিক ট্রানজিস্টার উইথ ইজ 12 ল্যামডা। এই যে লজিক গেটের জন্য যে ট্রানজিস্টারগুলো ইউজ করা হবে তাদের উইথ বলা হচ্ছে 12 ল্যামডা, আর মেমোরি ট্রানজিস্টারের উইথ হচ্ছে 4 ল্যামডা। ওকে, সো এজন্য আমরা যখন উইথ দিয়ে আমাদের কিছু ক্যালকুলেট করতে হবে তখন কিন্তু এই যে লজিক ট্রানজিস্টারের জন্য একরকম উইথ হবে, মেমোরি ট্রানজিস্টারের জন্য আরেক রকম উইথ হবে। ওকে, সো এরপরে বলছে দ্য মেমোরি অ্যারেজ আর ডিভাইডেড ইন্টু ব্যাঙ্কস অ্যান্ড অনলি দ্য নেসেসারি ব্যাঙ্ক ইজ অ্যাক্টিভেটেড, সো দ্য মেমোরি অ্যাক্টিভিটি ফ্যাক্টর ইজ 0.02, ঠিক আছে। সো তার মানে আমাদের কিন্তু অ্যাক্টিভিটি ফ্যাক্টরও লাগে। সো সেই অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা মেমোরি ট্রানজিস্টারগুলোর জন্য বলছে, আবার লজিক গেটগুলোর জন্য এখানে বলা আছে লজিক গেটের জন্য অ্যাভারেজ অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.1। ওকে, তারপরে বললো যে হচ্ছে এজিউম ইচ ট্রানজিস্টার কন্ট্রিবিউটস 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার অফ গেট ক্যাপাসিটেন্স। এই যে গেট ক্যাপাসিটেন্স বলে দিছে, আবার হচ্ছে 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার অফ ডিফিউশন ক্যাপাসিটেন্স। ওকে, সো এইগুলা বলে দেয়া থাকলে আমাদের হচ্ছে আসলে আলটিমেটলি আমরা এগুলা দিয়ে সিএল জিনিসটা বের করতে পারবো।
তারপর যেটা বললো যে নেগলেক্ট ওয়্যার ক্যাপাসিটেন্স ফর নাও দো ইট কুড অ্যাকাউন্ট ফর আ লার্জ ফ্র্যাকশন অফ টোটাল পাওয়ার, বাট আমরা ওয়্যারের কথা এখন চিন্তা করবো না। লাস্টলি আমাদের বলছে যে এস্টিমেট দ্য সুইচিং পাওয়ার ওয়েন অপারেটিং এট 1 GHz। এই 1 GHzটা হচ্ছে অপারেটিং পাওয়ার, অপারেটিং ফ্রিকোয়েন্সি, তাই না? এটাই হচ্ছে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি, বা আমরা আরেকটা নাম দেখছিলাম যে ক্লক ফ্রিকোয়েন্সি, যেটাই হোক না কেন এটাই হচ্ছে আমাদের এই পুরো চিপটার অপারেটিং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? সো এই ভ্যালুগুলো যদি হচ্ছে আমাদের কাছে দেয়া থাকে, তাহলে আমাদের মেইন যে টার্গেটটা সেটা হলো সুইচিং পাওয়ারটা বের করা। এখন আমরা এটাই বের করব যে সুইচিং পাওয়ারটা কীভাবে বের করতে হচ্ছে। কোয়েশ্চেনটা অনেক বড়, সো আমরা শুরুতে যেটা করব যে আসলে আমরা আগে দেখি আমাদের কোন জিনিসটা বের করতে হবে, আর সেটা বের করার জন্য আমাদের কী কী কম্পোনেন্টগুলো লাগবে। সো যেই ভ্যালুসগুলো লাগবে সেগুলো হচ্ছে আমরা কোয়েশ্চেন থেকে নোট ডাউন করতে পারি। সো বেসিক্যালি এখানে চাইছে হচ্ছে এস্টিমেট দ্য সুইচিং পাওয়ার। সো সুইচিং পাওয়ারের জন্য আমরা হচ্ছে যেটা দেখে আসছিলাম সেটা হচ্ছে একটা লজিক নেটওয়ার্কের জন্য, তাই না? সো এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা লজিক গেট তো আর থাকবে না, এখানে অনেক লজিক গেটস আছে, অনেকগুলো ট্রানজিস্টার্স আছে, ঠিক আছে? সো আমাদের ট্রানজিস্টার্স নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অবশ্যই, আর সাথে হচ্ছে বাকি কম্পোনেন্টগুলো লাগবে। সো মেইনলি ট্রানজিস্টার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমরা হচ্ছে মেইন যে ইকুয়েশনটা ছিল, আচ্ছা আমাদের মেইন পাওয়ারের ইকুয়েশনটা ছিল এটা FSW CL VDD স্কোয়ার, অথবা এটাকে আমরা এইভাবেও লিখছিলাম আলফা F CL VDD স্কোয়ার। সো এখানে VDD আমাদের দেয়াই আছে 1 ভোল্ট, F হচ্ছে সিস্টেম বা অপারেটিং যে ফ্রিকোয়েন্সি 1 GHz, এটাও দেয়া আছে। CLটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, ডাইরেক্টলি দেয়া নাই, ইনডাইরেক্টলি দেয়া আছে। আবার অ্যাক্টিভিটি ফ্যাক্টরও কিন্তু দেয়া আছে লজিক অ্যান্ড ট্রানজিস্টারের জন্য আলাদাভাবে, ঠিক আছে? সো এখন তাহলে আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু ব্রেকডাউন করি। আমরা দুইটা ভাগ করতে পারি, কারণ হচ্ছে এখানে লজিক অ্যান্ড মেমোরির জন্য কিন্তু আলাদা ভ্যালুস, ঠিক আছে? সো আমরা হচ্ছে দুইটা ভাগ করি, একটা হলো লজিক ট্রানজিস্টারগুলোর জন্য, আরেকটা হচ্ছে মেমোরিগুলোর জন্য। সো শুরুতেই আমরা হচ্ছে নাম্বারটা দেখি। সো লজিক ট্রানজিস্টারের অ্যামাউন্ট কত? টোটাল ছিল 1 বিলিয়ন, তার মধ্যে 50 মিলিয়ন হচ্ছে লজিক গেটস, তাহলে 50 ইন্টু মিলিয়ন মানে 10⁶। ওকে, মেমোরি ট্রানজিস্টারের সংখ্যা কত হবে? 1 বিলিয়ন থেকে 50 মিলিয়ন বাদ দিলে কত থাকে? 950 into 10⁶। 950 মিলিয়ন। ওকে, সো আমরা ট্রানজিস্টার নাম্বার পেলাম। এখন আমরা দেখি উইথগুলো কত, ঠিক আছে? ল্যামডা আমাদেরকে বলে দেয়া আছে 25 ন্যানোমিটার। ওকে, সো আমরা হচ্ছে এই যে দেখছিলাম ডিলের প্রবলেমগুলোতেও যেরকমটা দেখছিলাম যে মাইক্রোমিটার দিয়ে যেহেতু আমাদের ভাগ করা থাকে ক্যাপাসিটেন্সের ইউনিটটা, তাহলে আমরা মাইক্রোমিটার দিয়ে যদি গুণ দিই তাহলে ক্যালকুলেশন ইজিয়ার হয়ে যাবে। তো আমরা ল্যামডাটাকে মাইক্রোমিটারে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে 0.025 মাইক্রোমিটার। ওকে, তাহলে এখন উইথগুলো দেখি। লজিক ট্রানজিস্টারের উইথ বলছে, এই যেখানে বলা আছে যে হচ্ছে লজিক ট্রানজিস্টারের উইথ হচ্ছে 12 ল্যামডা। এই যে লজিক ট্রানজিস্টার উইথ হচ্ছে 12 ল্যামডা, তাহলে 12 ইন্টু এই যেই জিনিসটা দেয়া আছে এত মাইক্রোমিটার। ওকে, তাহলে এটা কত হচ্ছে? আচ্ছা কিছু একটা, ওকে, সো এটা ক্যালকুলেট করে বসালেই হবে। দেন হলো মেমোরি ট্রানজিস্টারগুলোর উইথ কত হবে, এটাও বলে দেয়া আছে। মেমোরি ট্রানজিস্টারের উইথ হচ্ছে 4 ল্যামডা। ওকে, তাহলে 4 ইন্টু 0.025 যত হবে সেটা। দেন অ্যাক্টিভিটি ফ্যাক্টরগুলো বলে দেওয়া আছে। লজিক ট্রানজিস্টারের জন্য হচ্ছে 0.1, আর মেমোরির জন্য এখানে বলা আছে মেমোরি অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.02। ওকে, আর কমন কিছু জিনিস আছে। কমন জিনিস হচ্ছে যে দুইটা মিলায়ে হচ্ছে আমাদের ভিডিডিগুলো হলো 1 ভোল্ট, আর সিস্টেম ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 GHz, তার মানে 10⁹।
ওকে, সো এই অ্যামাউন্টগুলো দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্সগুলো বের করা লাগবে, ঠিক আছে। ক্যাপাসিটেন্সগুলো এখানে দেখেন দুইটা কম্পোনেন্টে দেওয়া আছে। সেটা আমরা ডিলের সময়ও দেখে আসছিলাম যে একটা নোডের ক্যাপাসিটেন্স, সেটার কিছু পার্ট আসে যে তার পাশে যে এনমোস পিমোসগুলো থাকে তাদের সোর্স ড্রেন এগুলোর ডিফিউশন ক্যাপাসিটেন্স থেকে, ঠিক আছে, বা সি আউট থেকে। আর কিছু পার্ট আসে তার লোড যারা থাকে তাদের গেট ক্যাপাসিটেন্স হিসেবে বা ইনপুট ক্যাপাসিটেন্স হিসেবে, ঠিক আছে। সো দুইটাই কিন্তু এখানে আলাদা আলাদাভাবে বলা আছে। এই যে একটা গেট ক্যাপাসিটেন্স বলা আছে আর একটা হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স বলা আছে। ওকে, সো তাইলে আমাদের যখন টোটাল ক্যাপাসিটেন্স লাগবে তখন কিন্তু দুইটাকেই হচ্ছে কনসিডার করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে প্রত্যেকটা পার্টে দেখি যে পার ইউনিট উইথ এর জন্য আমাদের একটা ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স হবে কি, সি একটা ট্রানজিস্টর পার ইউনিট উইথ সেটা কত, সেটা কিন্তু গেট ক্যাপাসিটেন্স আর ডিফিউশন ক্যাপাসিটেন্স যোগ করে যেটা হবে সেটা 1 আর 0.8, এই দুইটাকে যোগ করে তত ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, অথবা 1.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে পার উইথ একটা ট্রানজিস্টরের জন্য। ওকে, এখন আমরা যেহেতু লজিক ট্রানজিস্টরের কথা চিন্তা করতেছি, তাইলে একটা ট্রানজিস্টরের টোটাল উইথ জুড়ে কতটুকু হবে, এই যে 1.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার দেওয়া আছে সেটাকে যদি আমরা লজিক ট্রানজিস্টরের উইথ দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো সেটা, তাহলে 1.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, সেটাকে আমরা গুণ দিব এই উইথটা দিয়ে, ঠিক আছে, বা 12 ল্যামডা দিয়ে। ওকে, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা একটা ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স পেয়ে যাব যারা হচ্ছে লজিক ট্রানজিস্টর, ঠিক আছে। সিমিলারলি মেমোরি ট্রানজিস্টরটাতেও সেম, মেমোরি ট্রানজিস্টরেরও পার উইথ হবে আগেরটার মতোই 1.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, সেটা পেয়েছি আমরা হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স আর গেট ক্যাপাসিটেন্সকে যোগ করে। ওকে, আর শুধু পুরো উইথ জুড়ে কতটুকু ক্যাপাসিটেন্স আছে সেটা হচ্ছে এটাকে আমরা মাল্টিপ্লাই করব, এখন যেহেতু মেমোরি ট্রানজিস্টর তার উইথ দিয়ে, দুইজনের উইথ যদি সেম হইতো তাহলে কিন্তু এত কাহিনী করা লাগতো না, টোটালটা দিয়ে যোগ করলেই হয়ে যেত আসলে, বাট যেহেতু ডিফারেন্ট তাইলে তার জন্য আমরা আলাদা আলাদা করে উইথ দিয়ে গুণ করব। ওকে, তাহলে এটার হচ্ছে 4 ল্যামডা। ওকে, এটা হচ্ছে লজিক একটা ট্রানজিস্টরের, এটা হচ্ছে মেমোরির একটা ট্রানজিস্টর। এখন ট্রানজিস্টর আছে কতগুলো, ট্রানজিস্টর আছে কিন্তু এই যে লজিকের টোটাল ক্যাপাসিটেন্স কত হয়, এটা হচ্ছে একটা ক্যাপাসিটেন্সের জন্য ছিল, তাকে যদি আমরা টোটাল কতগুলা ট্রানজিস্টর আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করি তাইলেই পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 50 ইন্টু 10⁶, 50 মিলিয়ন ছিল, সো 50 মিলিয়নকে যদি আমরা এত দিয়ে গুণ করি তাইলে টোটাল ফেমটোফ্যারাডে আমরা হচ্ছে ক্যাপাসিটেন্সটা পেয়ে যাব, লজিক ক্যাপাসিটেন্স। আর মেমোরির জন্য কিভাবে করব এটা কেউ একজন বলে, ম্যাম 950 ইনটু হ্যাঁ ওটা 950, মেমোরি ট্রানজিস্টর টোটাল যতগুলো আছে সেটা দিয়ে একটা মেমোরি ট্রানজিস্টরের যে ক্যাপাসিটেন্স হয় সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে ফেমটোফ্যারাডে আমরা পেয়ে যাব। এখানে কিন্তু মাইক্রোমিটার ইউজ করছিলাম যাতে এই মাইক্রোমিটার আর এই মাইক্রোমিটার কাটাকাটি চলে যায়, ঠিক আছে। ন্যানোমিটারে ইউজ করলে কিন্তু আবার ওই যে 10⁻⁷ সামথিং আনতে হতো। ওকে, সো তাহলে আমরা ফেমটোফ্যারাডে হচ্ছে ক্যাপাসিটেন্সগুলো পাচ্ছি, আপনারা চাইলে এগুলোর ভ্যালুগুলো বসাইতে পারেন। এখন হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি সবার মেমোরি ট্রানজিস্টর অ্যান্ড লজিক ট্রানজিস্টরের কম্পোনেন্টগুলো বের করছি। এখন যদি আমরা হচ্ছে সুইচিং পাওয়ারটা বের করতে চাই, ঠিক আছে, সেটাও আলাদা আলাদা করে বের করে দেন অ্যাড করতে পারেন, অথবা একসাথে ইকুয়েশনে লিখতে পারেন ইচ্ছা। ওকে, আলাদা আলাদা যদি বের করি তাহলে কী হবে, লজিক ট্রানজিস্টরের টোটাল সুইচিং পাওয়ার কী হবে, এই যে ইকুয়েশনটা ছিল এরকম, আমাদের ইন্ডিভিজুয়াল সুইচিং ফ্রিকোয়েন্সি তো দেওয়া নাই, আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টর আর ক্লক ফ্রিকোয়েন্সি দিয়ে বের করব, ঠিক আছে। তাহলে লজিকের অ্যাক্টিভিটি ফ্যাক্টর, দেন লজিকের টোটাল ক্যাপাসিটেন্স, আচ্ছা
মাঝখানে হচ্ছে তার ক্লক ফ্রিকোয়েন্সি বা সাপ্লাই ফ্রিকোয়েন্সি, আর ভিডিডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লজিকের জন্য সুইচিং পাওয়ার। সিমিলারলি মেমোরি ট্রানজিস্টারগুলোর জন্য সুইচিং পাওয়ার হবে মেমোরির অ্যাক্টিভিটি ফ্যাক্টর, ক্লক ফ্রিকোয়েন্সি, মেমোরির টোটাল ক্যাপাসিটেন্স আর ভিডিডি স্কোয়ার। ঠিক আছে, এভাবেও বসাতে পারেন অথবা একসাথে এইভাবে লিখতে পারি আমরা। টোটাল পাওয়ার, সুইচিং পাওয়ার হচ্ছে লজিকের অ্যাক্টিভিটি ফ্যাক্টর, লজিকের ক্যাপাসিটেন্স প্লাস মেমোরির অ্যাক্টিভিটি ফ্যাক্টর, মেমোরির টোটাল ক্যাপাসিটেন্স, দেন সিস্টেম ফ্রিকোয়েন্সি আর ভিডিডি স্কোয়ার কিন্তু সবার জন্যই সেম। সো এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলেই হবে। এটা হচ্ছে কত, 0.1, এটা হচ্ছে আমরা এখান থেকে যেটা পাইছি, দেন এটা হলো 0.02, এটা হচ্ছে এখান থেকে যেটা পেলাম, এফ হচ্ছে 1 গিগাহার্টজ, আর এটা হচ্ছে 1 স্কোয়ার। ঠিক আছে, একটা কথা মাথায় রাখেন, এখানে ফেমটো মানে কিন্তু 10⁻⁻15 এই জিনিসটা কিন্তু বসাইতে হবে, কারণ নাহলে কিন্তু মানে আমরা সবগুলোই হচ্ছে এসআই ইউনিটে নিয়ে যেয়ে করি, তাই না? সো ফেমটো থাকলে 10⁻⁻50 দিতে হবে। সিমিলারলি ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া ছিল গিগা, সো গিগার জন্য আমরা এখানে 10⁹ দিব। ঠিক আছে, সো এই কনভার্সনগুলো ঠিক মতো করে নেবেন। সো করার পরে হচ্ছে আমরা এখানে টোটাল ভ্যালুটা পেতে পারবো। ওকে, একটু কেউ মাল্টিপ্লাই করে করে ভ্যালুগুলো বলেন। শুরুতে হচ্ছে এই যে সিএল টোটালের ভ্যালুটা একটু কেউ বলেন। ম্যাম মাত্র কি বললেন, পাওয়ারে যখন বসাবো তখন ফেমটোফ্যারাড থেকে ফ্যারাডে নিয়ে নেব? হ্যাঁ, যখন আপনি টোটাল ক্যালকুলেশনটা করবেন তখন হচ্ছে ফেমটোতে থাকলে শুধু ফ্যারাডে নিয়ে যাবেন, কোনো কম্পোনেন্ট যদি গিগাতে দেওয়া থাকে সেটাকেও কনভার্ট করবেন, কিলো মেগা যাই থাকুক না কেন সবগুলো ইউনিটে হচ্ছে কনভার্ট করে নেবেন। আচ্ছা, কেউ কি ক্যালকুলেট করতেছেন? অথবা আমি করি, সমস্যা নেই। সো এই যে সিএল টোটাল যেই জিনিসটা ছিল সেটা কত আসে, এখানে যেটা দেয়া আছে সেই ভ্যালুসগুলোই যদি বসাই, এই অ্যামাউন্টগুলো তো বসাবোই, সাথে এই যে ফ্যামটোর জন্য লাস্টে 10⁻⁻15 এই জিনিসটা বসাই দিব আর কি, তাহলে একসাথে আমাদের ভ্যালুসটা চলে আসবে। সো এটা আসে 2.7 ইন্টু 10⁻⁻8 ফ্যারাড। এখন কিন্তু ফ্যারাড হয়ে গেছে কারণ আমি হচ্ছে ফ্যামটোর জন্য যেই -15 আছে যেটা অলরেডি বসাই দিছি। সো সিমিলারলি মেমোরির জন্য আসবে 1.71 ইন্টু 10⁻⁻7 ফ্যারাড। তারপরে হচ্ছে আমরা এখানে যখন বসাবো, এখানে আমরা ডাইরেক্ট হচ্ছে এই যে 2.7 ইন্টু 10⁻⁻8 বসাবো, এখানেও হচ্ছে 1.71 ইন্টু 10⁻⁻7 এইরকম ইউনিটগুলো বসাবো। ব্র্যাকেটগুলো একটু কেয়ারফুলি দেখেন। ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা 1 গিগাহার্টজ যেহেতু ছিল তার জন্য 10⁹ বসাবো। সো আলটিমেটলি সবগুলো যদি বসাই, বসানোর পরে হচ্ছে 6.12 আসে। এটা কি সবগুলো কিন্তু আমরা এসআই ইউনিটে কনভার্ট করে বসাইছিলাম, সো তার জন্য হচ্ছে আমরা আনসার যেটা পাবো সেটাও ইউনিট যেটা থাকে ইউজুয়াল সেটাতেই পাবো। ওয়াট, পাউডার ইউনিট হচ্ছে ওয়াট, সেই জন্য আমরা ওয়াটেই পেলাম। ওকে, সেটা হচ্ছে টোটাল সুইচিং পাওয়ার। বুঝা গেছে এই ম্যাথটা? আচ্ছা, আই হোপ বুঝা গেছে। এখানে আসলে কমপ্লিকেশনের কিছুই ছিল না, অ্যাক্টিভিটি ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি সবগুলো কিন্তু ডাইরেক্টলি বলা ছিল। ঠিক আছে, সো সবসময় যে ডাইরেক্টলি বলা থাকবে সেটা নট নেসেসারি। ওকে, সো আমরা আরও কিছু প্রবলেমস দেখতে পারি যেগুলোতে ডাইরেক্টলি বলে দেয় না, যেমন এই প্রবলেমটাতে
হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা ডাইরেক্টলি বলে দেয় না। ওকে, সো ডাইরেক্টলি না বলে দিই কি বলছে দেখি। ট্রানজিস্টার অ্যান্ড অল এগুলো আগের মতোই আসলে, এখানে ভিডি দেওয়া আছে, এখান থেকে আমরা হচ্ছে ল্যামডা পেয়ে যাব। দেন 180 মিলিয়ন, এটা কিন্তু লেংথ মানে 2 ল্যামডা, সো তাহলে ল্যামডা হবে আসলে 14 ন্যানোমিটার। ওকে, তারপর হচ্ছে 180 হচ্ছে টোটাল ট্রানজিস্টার, যার মধ্যে 30% হচ্ছে লজিক গেটে ইউজ হবে, বাকিগুলো হচ্ছে মেমোরি অ্যারেজ হিসেবে ইউজ হবে। ওকে, সো 30% করে যেটা পাবো আমরা সেটা হচ্ছে লজিক ট্রানজিস্টারের অ্যামাউন্ট, বাকিটা মেমোরি ট্রানজিস্টার। দেন সবারই উইথগুলো দেওয়া আছে আগের মতোই। দেন হচ্ছে গেট ক্যাপাসিটেন্স, ডিফিউশন ক্যাপাসিটেন্স এগুলো বলে দেওয়া আছে। এগুলো কিন্তু ইউনিটটা একটু খেয়াল করবেন, পার মাইক্রোমিটার দেয়া, তার মানে আমরা মাইক্রোমিটার দিয়ে গুণ করব বা উইথ দিয়ে গুণ করব। কখনো যদি দেখেন যে ফেমটোফ্যারাড পার মিলিমিটার স্কোয়ার দেয়া, মিলিমিটার স্কোয়ার কি, এটা কিন্তু একটা এরিয়ার ইউনিট, তাই না? তো তখন আপনার শুধু উইথ দিয়ে মাল্টিপ্লাই করলে হতো না, তখন কিন্তু এরিয়ার ইউনিট যেটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে আমরা উইথ অ্যান্ড লেংথ সবগুলা মিলায়ে হচ্ছে মাল্টিপ্লাই করলে মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে যে চিপ অকুপাইজ অ্যান এরিয়া অফ 50 মিলিমিটার স্কোয়ার। তো এটা আসলে এই ক্ষেত্রে লাগতেছে না, কারণ আমাদের এই ক্ষেত্রে তো মাইক্রোমিটারেই দেয়া, আর যদি এখানে মিলিমিটারে দেওয়া থাকতো তখন আপনারা হচ্ছে মিলিমিটার স্কোয়ারে দেওয়া থাকলে ওই এরিয়াটা কাজে লাগাতে পারতেন। আচ্ছা, সো এই ইনফরমেশনটা আসলে অ্যাবান্ডেন্ট। ওকে, দেন হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 3.2 গিগাহার্টজ দেওয়া থাকলো। এখন হচ্ছে বাকি যেই ইনফরমেশনটা আমাদের লাগে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা। ঠিক আছে, সো অ্যাক্টিভিটি ফ্যাক্টর ডাইরেক্টলি বলে দেওয়া নাই, আবার ফ্রিকোয়েন্সিগুলোও ডাইরেক্টলি বলে দেওয়া নাই, বাট এখানে একটা কথা বলছে যে ডিউরিং এভরি 100 ক্লক সাইকেলস দ্য লজিক ট্রানজিস্টার্স এক্সপিরিয়েন্স 12 সুইচিং ইভেন্টস অন অফ পেয়ার while the memory transistors experience 4 switching events. ঠিক আছে, তার মানে প্রত্যেক 100টা ক্লক সাইকেলে, এই যে এরকম যদি 100টা ক্লক সাইকেল থাকে তাইলে তার মধ্যে লজিক ট্রানজিস্টারগুলো অন অফ হয় 12 বার, এরকম 12 বার অন অফ হবে, আর মেমোরিগুলো হয় 4 বার। ঠিক আছে, এরকম 4 বার হবে। সো এই ইনফরমেশনটা দিয়েও কিন্তু আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা বের করতে পারি। কিভাবে পারি দেখি। অ্যাক্টিভিটি ফ্যাক্টর কি ছিল, তার নিজস্ব যে সুইচিং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লকের সুইচিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে এই যে যতটুকু টাইমে ক্লক 100 বার চেঞ্জ হয়, সেম টাইমে লজিক ট্রানজিস্টার কিন্তু 12 বার চেঞ্জ হচ্ছে, তাই না? তাইলে লজিক ট্রানজিস্টারের অ্যাক্টিভিটি ফ্যাক্টর কি হবে, 12 ডিভাইডেড বাই 100। এটা কি বোঝা গেছে কেন 12 ডিভাইডেড বাই 100? অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না, অনলাইন ক্লাস যেহেতু অনেকেরই প্রবলেম থাকে, এই জন্য অ্যাটেন্ডেন্স নেব না, সবারটাই দিয়ে দেবো প্রেজেন্ট। আচ্ছা, এই অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কেন 12/100 সেটা কি বুঝে গেছে? মিস আরেকবার যদি এক্সপ্লেন করতে। আচ্ছা, এটার এক্সপ্লেনেশন হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কি ছিল, যে আমরা যেই লজিক যেই ট্রানজিস্টারের কথা চিন্তা করব তার নিজের সুইচিং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই যে এটা। এখন ফ্রিকোয়েন্সি মানে কি, একটা ইউনিট টাইমে কতবার অন অফ হচ্ছে, তাই না? সো সার্টেন একটা টাইমে বলে দেওয়া আছে যে যতক্ষণ টাইমে ক্লক হচ্ছে 100 বার অন অফ হয়, 100 ক্লক সাইকেল মানে কি 100 বার অন অফ হওয়া, তাই না? সেম টাইমে লজিক ট্রানজিস্টারগুলো অন অফ হয় হচ্ছে 12 বার। ওকে, সো যদি 12 বার অন অফ হয় তাহলে সেটাকেই আমরা তার ওই টাইমের জন্য ফ্রিকোয়েন্সিটা ধরতে পারি। তাহলে তার নিজের সুইচিং ফ্রিকোয়েন্সির জন্য আমরা 12 বসাইলাম, আর ক্লকের ফ্রিকোয়েন্সির জন্য হচ্ছে 100 বসাইলাম। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা তার অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা পেতে পারি। আর তাহলে এই জিনিসটা বুঝে থাকলে একটু কেউ বলেন যে হচ্ছে মেমোরি ট্রানজিস্টরের জন্য কি হবে।
না 4/100। 4/100। সো এটা করলে হচ্ছে আমরা মেমোরি ট্রানজিস্টরের অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা পেয়ে যাব। ওকে, সো সবসময় তো সোজাভাবে না বলে এরকম ঘোরায় পেঁচাও বলতে পারে। আরেকটা এক্সাম্পলও হচ্ছে সিমিলার একটা কেস আছে, যেমন এই প্রবলেমটাতে হচ্ছে এখানে বলে দেয়া আছে যে সিস্টেম ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.1 গিগাহার্টজ, ঠিক আছে। সো আপনার এরকম N1 N2 Y নোট এগুলাতে অনেক কিছু বাইর করা লাগে। সো এই নোটগুলাতে যদি সুইচিং ফ্রিকোয়েন্সি বের করতে হয় তাহলে এই নোটগুলার আপনার অ্যাক্টিভিটি ফ্যাক্টর লাগবে, তাই না। সো লেটসে আমরা N1 নোটের যদি অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে যাই তাহলে কিন্তু আমাদের এখান থেকে দেখে বোঝা লাগবে তার সুইচিং ফ্রিকোয়েন্সিটা কত, ঠিক আছে। তাহলে ক্লকের সুইচিং ফ্রিকোয়েন্সি তো বা ক্লক ফ্রিকোয়েন্সি তো বলাই আছে 0.1 গিগাহার্টজ, তাই না। আর এই যে NA পয়েন্টটা যদি দেখেন এখানে কিন্তু ওয়েভ ফর্মে দেয়া আছে। সো এখান থেকে দেখা যাচ্ছে যে সে ধরেন এইটুক টাইম যদি দেখেন 5 ন্যানোসেকেন্ড, আই গেস হ্যাঁ ন্যানোসেকেন্ডে দেওয়া আছে। সো 5 ন্যানোসেকেন্ডে সে কয়বার অন অফ হচ্ছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তাই না। সো 5 ন্যানোসেকেন্ডে সে 5বার অন অফ হয়, বা আই গেস এইভাবে লেখা যায় N1 নোটটা 5 ন্যানোসেকেন্ডে 5বার অন অফ হয় বা 5বার সুইচিং হয়, তাই না। তাহলে 1 সেকেন্ডে কত হবে 5/5 ন্যানো। আলটিমেটলি কি হবে 1 গিগা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তার অ্যাক্টিভিটি ফ্যাক্টর আসলে একের বড় হয়ে যাচ্ছে। ওকে, সো এরকমভাবে আসলে আমরা হচ্ছে ডিফারেন্ট অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে পারবো। অথবা আমরা আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটাতে কিন্তু মেইনলি সুইচিং ফ্রিকোয়েন্সিটাই লাগতো, তাই না। ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টর ইউজ করে এটাকে বের করি, বাট শুধু যদি আমরা সুইচিং ফ্রিকোয়েন্সিটা জেনেই যাই তাহলে তো আর আমাদের কনভার্সনের দরকার লাগতেছে না, তাই না। তাহলে এই গ্রাফ থেকে কিন্তু আমরা এই যে NA পয়েন্টটার ফ্রিকোয়েন্সি বের করতে পারবো, তাই না। এই যে যেভাবে বের করলাম যে সে 5 ন্যানোসেকেন্ডে সুইচিং হচ্ছে 5বার, তাইলে 1 সেকেন্ডে কতবার সুইচিং হবে সেটাই তো তার সুইচিং ফ্রিকোয়েন্সি। ওকে, সিমিলারলি NB যে পয়েন্টটা আছে সেটার কথাও, আচ্ছা এটা ইনপুট, সরি আমি হচ্ছে A পয়েন্টটাকে ধরে করছি, N1 পয়েন্টটাকে ধরে করতে হতো। আচ্ছা এই জন্যই অ্যাক্টিভিটি ফ্যাক্টর একে বড় হয়ে গেছে। আচ্ছা ইনপুটটা N1 পয়েন্টটাকে যদি দেখি আমরা তাহলে এখানে দেখে বলেন তো কত সময়ে কতবার অন অফ হচ্ছে। এই যে এইখানে যে অন অফটা মিলছে, তাহলে 20 ন্যানোসেকেন্ড টাইমে 1 2 3 4 5 5বার অন অফ হচ্ছে, তাই না। সো তাহলে 20 ন্যানোসেকেন্ডে অন অফ হয় 5বার, তাহলে 1 ন্যানোসেকেন্ডে কতবার হয় সেই হিসেবে বের করতে পারবেন তার ফ্রিকোয়েন্সিটা এই পয়েন্টটার জন্য। ওকে, দেন হচ্ছে N2 এর জন্য সিমিলারলি তারটা কিভাবে বের করবেন। N2 এরটা কি বোঝা যাচ্ছে কত সময়ে কতবার চেঞ্জ হচ্ছে। এটাকে মুছে দিই। আচ্ছা এটা এখান থেকে দেখে বুঝতে পারেন যে এটা স্টার্ট হয়েছে এই ইনস্ট্যান্টে, দেন একটা সাইকেল এন্ড হয়েছে এই ইনস্ট্যান্টে। ওকে, সো ছোট ঘরগুলো গুণেও হচ্ছে ক্যালকুলেট করতে পারেন। যেমন এখানে হবে 10 16, ঠিক আছে। 16 ন্যানোসেকেন্ড হচ্ছে তার একটা টাইম পিরিয়ড, ঠিক আছে। সো আমরা টাইম পিরিয়ডকে ইনভার্স করেও তার ফ্রিকোয়েন্সিটা বের করতে চাই। এই যে এটার ফ্রিকোয়েন্সি হবে 1 বাই তার টাইম পিরিয়ড। ওকে, সো
সো তার টাইম পিরিয়ডটা হচ্ছে 16 ন্যানো সেকেন্ড। সেটাকে ইনভার্স করলে আমরা তার জন্য যে সুইচিং ফ্রিকোয়েন্সি সেটাও বের করতে পারবো, ঠিক আছে। সো একটা ওয়ে হচ্ছে আমরা দেখলাম যে ডাইরেক্ট অ্যাক্টিভিটি ফ্যাক্টর বলে দেওয়া থাকতে পারে। আরেকটা ওয়ে দেখলাম যে হচ্ছে প্রত্যেক সার্টেন ক্লক সাইকেলে কয়বার ওই লজিক গেটগুলো অন অফ হচ্ছে সেটা বলে দেওয়া থাকতে পারে। আবার এরকম ওয়েব ফর্ম দিয়েও বলা থাকতে পারে, ঠিক আছে। সো ওয়েব ফর্ম দিয়ে বলা থাকলে আমরা আসলে হচ্ছে ডাইরেক্টলি সুইচিং ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে পারি। ওকে, আচ্ছা, এটা তো গেল অ্যাক্টিভিটি ফ্যাক্টরের কাহিনী। আমরা হচ্ছে লাস্ট যে এক্সাম্পলটা দেখলাম সেখানে কিন্তু শুধু সুইচিং পাওয়ারটা বের করছি, বাট আমাদের আরও কিছু পাওয়ার কম্পোনেন্ট বের করা লাগে, তাই না। সো তার জন্য হচ্ছে আমরা আরেকটা একটু এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটাতেই যেমন আমাদের হচ্ছে এখানে স্ট্যাটিক পাওয়ারের জন্য যে কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টগুলো কিন্তু দেয়া আছে, ঠিক আছে। গেট লিকেজ কারেন্ট কত, জাংশন লিকেজ কারেন্ট কত, সাবস্টেশন লিকেজ কারেন্ট কত, সেগুলো বলে দেয়া আছে। যদি আপনাকে ডাইরেক্ট পাওয়ার অ্যামাউন্ট দেওয়া থাকে সেগুলোকে জাস্ট যোগ করলেই হয়ে যাবে। যেমন এখানে শর্ট সার্কিট পাওয়ারটা দেয়া আছে 0.5 ওয়াট। ওকে, তো আমরা হচ্ছে ধরেন শুধু যদি আপনাকে ডাইনামিক পাওয়ার বের করতে বলে তাহলে সুইচিং পাওয়ার যেভাবে বের করা লাগে সেভাবে বের করলে লেটসে ওভাবে বের করার পরে আসলো হচ্ছে 3 ওয়াট, ঠিক আছে। সো সুইচিং পাওয়ার আর হচ্ছে আমাদের শর্ট সার্কিট পাওয়ার যোগ করলে আমরা ডাইনামিক পাওয়ার পাই। সো এটা যদি 3 ওয়াট আসে, তার সাথে শর্ট সার্কিট পাওয়ার কনজাম্পশন এখানে বলেই দেওয়া আছে 0.5 ওয়াট। সো সেটা আমরা যোগ করে দিলে ডাইনামিক পাওয়ারটা পেয়ে যাব। ওকে, এখন স্ট্যাটিক পাওয়ারটা কীভাবে পাবো সেটা বলছিলাম যে হচ্ছে আমাদের অনেকগুলা কারেন্ট কম্পোনেন্ট আছে। সো সবগুলা কারেন্ট কম্পোনেন্টকে হচ্ছে আমাদের ভিডিডি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন এই কারেন্টটা কিন্তু বলা আছে ইচ ট্রানজিস্টরের জন্য, তাই না। তাহলে আমাদের আবার এখানে আবার দুইটা স্টেপ ফলো করতে হবে ক্যাপাসিটেন্সগুলোর মতো। ফার্স্ট অফ অল এই যে পার মাইক্রোমিটার দেওয়া আছে সেটা থেকে অ্যাম্পিয়ার এককে যাওয়ার জন্য আমাদের উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তারপর আবার যেহেতু ইচ ট্রানজিস্টর বলা আছে তার জন্য টোটাল সব ট্রানজিস্টর মিলায় কত হচ্ছে সেটাও বের করতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে যে হচ্ছে টোটাল 180 মিলিয়ন ট্রানজিস্টর ছিল। সো টোটাল 180 ট্রানজিস্টর মিলিয়নের মধ্যে 30% হচ্ছে লজিক, তাই না। সো 180 এর 30% হচ্ছে 45 মিলিয়ন। তাহলে আমরা আবার লজিকের জন্য আলাদা করি, মেমোরির জন্য আলাদা করি। লজিকের ট্রানজিস্টর নাম্বার হচ্ছে 54 মিলিয়ন আর বাকি হচ্ছে মেমোরিতে থাকবে 126 মিলিয়ন। ওকে, তাহলে কারেন্ট কম্পোনেন্টগুলো যদি আমরা দেখি, লজিকের জন্য ইচ কারেন্ট কম্পোনেন্ট আসবে এখানে বলা আছে 3 ন্যানোমিটার 1 ন্যানোমিটার সরি 3 ন্যানো অ্যাম্পিয়ার 1 ন্যানো অ্যাম্পিয়ার আর 6 ন্যানো অ্যাম্পিয়ার। সো যোগ করলে আসবে 3 + 1 + 6 ন্যানো অ্যাম্প পার মাইক্রোমিটার, তাই না। এখন আমরা এটা হচ্ছে পার উইথের জন্য, তাহলে টোটাল উইথে কত কারেন্ট আসবে সেটা হচ্ছে আমাদের উইথ দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। যেমন লজিকের উইথ হচ্ছে 7 ল্যাম্বডা, ল্যাম্বডা আমরা দেখছিলাম 14 মাইক্রোমিটার। সো 7 × 14 ন্যানোমিটার ছিল, সেটাকে মাইক্রোমিটার নিলে হয়ে যাবে এটা। ওকে, সো এটা হচ্ছে প্রত্যেকটা ট্রানজিস্টরের জন্য এই যে আমাদের সাবস্টেশন লিকেজ, গেট লিকেজ, এগুলোর জন্য কারেন্ট কম্পোনেন্ট কত আসতেছে সেটা। ওকে, সো আমরা যদি কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 0.98 ন্যানো অ্যাম্প। ওকে, কিন্তু এটা তো একটা ট্রানজিস্টরের জন্য, তাই না। বাট আমরা যদি সবগুলো ট্রানজিস্টর মিলায় বের করতে চাই তাহলে আমাদের এই ট্রানজিস্টর নাম্বার দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে এটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, ন্যানো অ্যাম্পটাকে আমরা হচ্ছে এখন এসআই এককে কনভার্ট করে নেব, তাহলে এটা থেকে এখন আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাব। এটা আসে 0.05292 অ্যাম্প। ওকে, এটা কিন্তু অ্যাম্পিয়ার আসবে কারণ আমরা ন্যানোটাকে এখানে কনভার্ট করে ফেলছি।
সিমিলারলি এটা হচ্ছে লজিকের জন্য ছিল। সিমিলারলি আমরা হচ্ছে মেমোরির জন্য সবগুলা টোটাল কারেন্ট প্রত্যেকটা ট্রানজিস্টরের জন্য কত আসে সেটা বের করতে পারবো। এটাকে গুণ দিব আমরা হচ্ছে লজিকের উইথ দিয়ে। সো লজিক ট্রানজিস্টরগুলোর উইথ হচ্ছে 4 ল্যাম্বডা। সো 4 ল্যাম্বডা দিয়ে গুণ দিলাম। এখানে কিছু একটা অ্যামাউন্ট পাবো। দেন হচ্ছে সেটাকে যদি আমরা নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে টোটাল কত কারেন্ট হয় সেটা পেয়ে যাব। অ্যান্ড দেন আমরা এই দুইটা কারেন্ট যদি পেয়ে যাই সেটা তো কারেন্ট হলো, কারেন্ট থেকে কিন্তু আমাদের পাওয়ার বের করতে হলে আলটিমেটলি ভোল্টেজটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? সো যদি পাওয়ারটা বের করতে হয় তাহলে টোটাল যে কারেন্ট পারলাম আমরা সেটা হচ্ছে লজিকের জন্য আর মেমোরির জন্য যেটা পেলাম সেটা হচ্ছে ভিডিডি দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা টোটাল স্ট্যাটিক পাওয়ারটা পেয়ে যাবো এখানে। এই পোর্শনটা কি বোঝা গেছে? একটু কনফিউজিং, বাট আমি যদি আরেকবার রিক্যাপ করি, স্ট্যাটিক পাওয়ারে আমাদের বেশ কয়েকটা কম্পোনেন্ট থাকে, ঠিক আছে? সো ওই কম্পোনেন্টগুলো আমাদের এখানে ডাইরেক্ট কারেন্ট দেওয়া নেই, কারেন্টটাকে ন্যানো পার মাইক্রোমিটার এরকম একটা ইউনিটে দেওয়া আছে। সো আমাদের এখানে যে কয়টা কম্পোনেন্ট আছে সেগুলোকে যদি যোগ করি তাহলে 316 টোটাল হচ্ছে 10 আসে, 10 ন্যানো এম্পিয়ার পার মাইক্রোমিটার। সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রানজিস্টরের পার ইউনিট উইথে কারেন্ট কতটুকু কন্ট্রিবিউট করতেছে। সো সেটাকে যদি আমরা পাওয়ারে কনভার্ট করতে চাই তাহলে শুরুতে আমাদের এই উইথ ফ্যাক্টরটাকে বাদ দেওয়া লাগবে। তো তার জন্য আমরা লজিকের জন্য একবার লজিকের উইথ দিয়ে গুণ দিব, মেমোরির জন্য আবার মেমোরির উইথ দিয়ে গুণ দিব, ঠিক আছে? তারপর এটা যেটা পেলাম সেটা হচ্ছে একটা ট্রানজিস্টরের কতটুকু কারেন্ট কন্ট্রিবিউশন আছে সেটা যদি হচ্ছে আমরা অনেকগুলো ট্রানজিস্টর থাকে সবগুলোর জন্য কতটুকু কন্ট্রিবিউট করতেছে সেটা তার নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করব। সো নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করার পরে হচ্ছে আমরা টোটাল কারেন্ট কন্ট্রিবিউশনগুলো পেয়ে যাব লজিক আর মেমোরির জন্য ইন্ডিভিজুয়ালি। দেন দুইটাকে যোগ করে হচ্ছে আমরা টোটালি ভিডিডি দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়ারটা পেয়ে যাব। ওকে, সো এই পাওয়ারটা লেটসে আমি জানি না এখানে কত আসবে, বাট লেটসে 0.7 ওয়াট আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক পাওয়ার, আর হচ্ছে আমাদের ডাইনামিক পাওয়ারটা তো আগেই বের করছিলাম। তাহলে টোটাল পাওয়ার কত হয়ে গেল? 3.5 আর 0.7 4.2। ওকে, বাট এখানে আরেকটা কথা বলছিল, দ্য অ্যাকসেপ্টেবল টোটাল পাওয়ার কনজাম্পশন অফ দ্য চিপ ইজ 4 ওয়াট। তাহলে কি এটা কিন্তু অ্যাকসেপ্টেবল পাওয়ার কনজাম্পশনকে এক্সিট করে গেছে, ঠিক আছে? তাহলে এই টাইপ কোয়েশ্চেন যদি হয় যে টোটাল পাওয়ার কনজাম্পশন বের করতে বললো, দেন জিজ্ঞেস করলো যে ইজ দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন উইদিন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ, ঠিক আছে? সো তখন হচ্ছে এরকমভাবে কম্পেয়ার করে দেখা যাবে যে যেই অ্যাকসেপ্টেবল অ্যামাউন্টটা বলা হয়েছে আর আমরা যেই টোটাল পাওয়ারটা বের করলাম সেই টোটাল পাওয়ারটা যদি অ্যাকসেপ্টেবল চাইতে বড় হয়ে যায় তাহলে রেঞ্জে নাই, ছোট হলে রেঞ্জে আছে। ওকে, আরেকটা কোয়েশ্চেন এখান থেকে হতে পারে সেটা হচ্ছে যে যদি আমাদের রেঞ্জের মধ্যে না থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে রেঞ্জের মধ্যে আনতে পারি। সেটা দেখেন, এই যে টোটাল পাওয়ার তার মধ্যে অনেকগুলা পার্ট আছে, তাই না? স্ট্যাটিক পার্টটাকে কি চেঞ্জ করা সম্ভব? স্ট্যাটিক পাওয়ারে কিন্তু আমাদের এই যে কারেন্ট কম্পোনেন্টগুলো ফিক্সড, ওগুলো বলেই দিয়েছে, আর হচ্ছে সাপ্লাই ভোল্টেজটাও ফিক্সড সেটাও বলে দেওয়া আছে। সো এটাকে আসলে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। আমরা যেটা চেঞ্জ করতে পারি এই ডায়নামিক পাওয়ারটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের যদি অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে রাখতে হয় তাহলে ডায়নামিকটা কত আসবে সেটা যদি বের করতে চাই, স্ট্যাটিক আমাদের আসছিল 0.7 আর অ্যাকসেপ্টেবল হচ্ছে 4, তাইলে অ্যাকসেপ্টেবল রেঞ্জে রাখতে হলে ডায়নামিক পাওয়ারটাকে রাখতে হবে 3.3 এর মধ্যে। এই 3.3 এর মধ্যে আবার কি ছিল? সুইচিং ছিল, শর্ট সার্কিট ছিল। শর্ট সার্কিটটাও কিন্তু ফিক্সড 0.5 ওয়াট, এটাও আমরা আসলে চেঞ্জ করতে পারবো না। সো তাহলে যেটাকে চেঞ্জ করতে পারবো সেটা হচ্ছে সুইচিং, সেটা হচ্ছে 3.3 মাইনাস শর্ট সার্কিট পাওয়ার যেটা ছিল সেটাকে যদি বাদ দিই তাহলে আসে 2.8। তার মানে আমরা যদি অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে রাখতে চাই তাহলে আমাদের সুইচিং পাওয়ারটাকে রাখতে হবে 2.8 এর মধ্যে। তো সেটাকে আমরা অনেকভাবেই রাখতে পারি।
একটা ওয়ে হচ্ছে, এটা আমরা বের করছিলাম এইভাবে, তাই না? সো আমরা যদি ক্লক ফ্রিকোয়েন্সিটাকে কমাই দিই তাহলে কিন্তু সুইচিং পাওয়ারটাও কমবে। আমাদের আগে আসছিল লেটস সে 3, তাহলে এখন আমাদের 2.8-এর মধ্যে রাখতে হলে ফ্রিকোয়েন্সিটাকে কমাই দিতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা ট্রেড অফ, যে আমরা চাই হায়ার ফ্রিকোয়েন্সিতে আমাদের চিপ অপারেট করুক, বাট ফ্রিকোয়েন্সি হায়ার হলে কিন্তু পাওয়ার কনজাম্পশনও বেড়ে যাবে। ওকে, সো যদি পাওয়ার কনজাম্পশনটাকে আমাদের একটা লিমিটের মধ্যে রাখতে হয় তখন আমাদের ফ্রিকোয়েন্সিটাকেও আবার কমায় ফেলতে হতে পারে। ওকে, সো পাওয়ারে আসলে এই টাইপেরই কিছু ম্যাথ ছিল। আরও কয়েকটা টাইপের আছে, সেটা হচ্ছে আমি কয়েকটা টাইপেরই না, এগুলোরই কিছু এক্সটেনশন। ওকে, সো সেটা হচ্ছে আমি নেক্সট উইকে যখন আপনারা কুইজ দিতে আসবেন তখন ক্লাসের শেষে কয়েকটা এক্সাম্পল দেখাই দেব। ওকে, কারো কোনো কোয়েশ্চেন এর মধ্যে? ওকে।